শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কি এটা, এতক্ষণ চুপ থাকলো কেন? একটা কথাও বলো না। স্পর্শ মুচকি হেসে উঠে দাঁড়িয়ে বাসা থেকে বেরিয়ে দরজা লক করে চলল চাচার বাসার দিকে। কাল থেকে অফিসে ডিউটি শুরু, প্রচুর ব্যস্ত থাকতে হবে আমাকে, যাতে একটিবারও মনে হয় না যে আমি রিমের থেকে দূরে। ওকে দেখিনি অনেকদিন হলো। রিম ঠিকমতো খাচ্ছে না, কথা বলছে না কারোর সাথে। ওর দিনকাল খুব খারাপ যাচ্ছে। এরকম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সে রোগী হয়ে যাচ্ছে দিন দিন। আরিয়ান এসে দেখে যাওয়ার ঠিক 3 দিন পর ওর মা, বাবা আর দাদি আসলেন রিমকে অফিসিয়ালি দেখার জন্য। মা জোর করে রিমকে একটা শাড়ি পরিয়ে তৈরি করে রাখলেন, তারপর ওকে নিয়ে ওদের সামনে বসিয়ে দিলেন। রিমের মায়াবতী রূপ আর নিষ্পাপ চেহারা দেখে ওনারা তো প্রশংসায় পঞ্চমুখ। রিমকে কিছু প্রশ্ন করলেন তারা, তারপর বললেন বাসায় গিয়ে ফোন করে জানাবেন পছন্দ হয়েছে কিনা। রিম নিজের রুমে এসে গায়ের থেকে শাড়িটা খুলে ছুঁড়ে মারল। সাথে সাথে ফোন আসলো, সেই অচেনা নাম্বার থেকে কল। রিম ফোনটাও ছুঁড়ে মেরে ভেঙে ফেলল। রিহাব দরজার ওপর থেকে বলল, সব ভেঙে চুড়ে কি প্রমাণ করতে চাস তুই রিম? তুই এই বিয়ে করবি না? তাহলে কি ধরে নিতাম যে তুই স্পর্শকে ভালোবাসিস, সেই ছেলেটাকে ভালোবাসিস যে কিনা আমার গায়ে হাত তুলেছিল? না, তোর কথা আমরা শুনবো না। তোর বিয়ে হলে আরিয়ানার সাথে দেবো, দ্যাটস ফাইনাল। রিম শক্ত হয়ে বসে আছে ঠান্ডা ফ্লোরের ওপর, হাতের চুড়িগুলো ঝুনঝুন করছে বারবার। এই শব্দ নাকি স্পর্শর খুব ভালো লাগতো, তাই তো সবাইকে চুড়ি উপহার দিত সব সময়। আগে তো তেমন চুড়ি পরতাম না আমি, কিন্তু স্পর্শ আমাকে চুড়ি গিফট করে করে আমায় চুড়ি পরার অভ্যাস করতে বাধ্য করেছে। আর এখন সেই মানুষটাই নেই। পরের দিন তামিম যখন আখির দেয়া স্পর্শের চাকরি পাওয়ার খুশিতে কেনা মিষ্টি খাচ্ছিল, তখনই রিহাব আরেকটা মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হয়েছে বাসায়। চিৎকার করে বলল, মা বাবা দেখে যাও কি এনেছি। মা রান্নাঘর থেকে এসে বললেন, কিরে মিষ্টি আনলি? তা কিসের জন্য? আরিয়ানের পরিবার রিমকে তাদের পুত্রবধূ বানাতে চাই। আলহামদুলিল্লাহ। বাবা তার রুম থেকে বেরিয়ে এসে হাসি মুখে একটা মিষ্টি নিয়ে রিহাবের মুখে পুরে দিয়ে নিজেও একটা খেয়ে নিলেন। তামিম মাথা উঁচু করে রিহাবের হাতে থাকা মিষ্টির প্যাকেটের ভেতর উঁকি মেরে দেখল সব সাদা মিষ্টি, আর আখিদের দেয়া মিষ্টির প্যাকেটে সব লাল মিষ্টি, আর লালগুলোই তামিমের প্রিয়। তাই সে আর রিহাবের হাতের প্যাকেটের মিষ্টিগুলোর দিকে কোনো আগ্রহ দেখায়নি। গপাগপ তার হাতের প্যাকেটটা থেকে মিষ্টিগুলো সাবার করায় মন দিল সে। রিম বারান্দায় বসে আর মনে সেই পথটার দিকে চেয়ে আছে, যে পথটা দিয়ে রোজ স্পর্শ বাইক নিয়ে আসতো। বুকের ভেতরটা থম হয়ে যেত যখন সে আসতো, কিন্তু এখন আর এই রোডটার দিকে তাকালে সেই ভালো লাগা আসে না। রিহাব ভাইয়া কি বলেছিল জানো? আমি স্পর্শকে ভালোবাসি। আসলেই কি বাসি? না, বাসি না। বাসলে তাকে নিজের সজ্ঞানে থাকা অবস্থায় তার থেকে মুক্তি চাইতাম না, কিন্তু তার চলে যাওয়াটা আমাকে কেন এত কষ্ট দিচ্ছে। আপু, তামিমের ডাকে রিম চমকে পেছন ফিরে তাকালো। তামিম হাতে মিষ্টির বাটি নিয়ে এগিয়ে আসলো, তারপর সেটা রিমকে দিয়ে বলল, নাও ধরো খাও। এখানে লাল মিষ্টিটা স্পর্শ ভাইয়াদের, আর সাদাগুলো আমাদের। আমাদের মানে? মানে তোমার বিয়ে হবে, সেই খুশিতে রিয়াব ভাইয়া মিষ্টি এনেছে। কথাটা শুনে রিমের হাত থেকে বাটিটাই পড়ে গেল। তামিম ভয় পেয়ে বুকে থুথু দিয়ে বলল, কি হলো আপু, ফেলে দিলে কেন? রিম নিচের দিকে তাকিয়ে দেখলো সাদা মিষ্টিগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর লাল মিষ্টি এখনো বাটির ভেতর। রিম বাটিটা তুলে ভেতর থেকে মিষ্টিটা হাতে নিয়ে বলল, যাও, আমি পরিষ্কার করবো এসব। তামিম চলে গেল খেলতে। রিম বিছানায় বসে লাল মিষ্টিটা মুখে দিয়ে চিবোতে চিবোতে ফ্লোরে পড়ে থাকা তার বিয়ের মিষ্টিগুলোকে দেখায় মন দিয়েছে। আচ্ছা রিম ফোন ধরল না কেন? একদিন ধরে ট্রাই করছি ফোনটা করার, বারবার বন্ধ বলছে কেন সেটা তো বুঝছি না। কিছু হয়নি তো? নাকি রিম বুঝে গেছে যে কল করে কোনো কথা না বলা লোকটা আমি? না না, আমার মন বলছে অন্য কিছু একটা হয়েছে। স্পর্শ দেরি না করে রিপনকে ফোন করল। হ্যাঁ স্পর্শ ভাই বলো। হ্যাঁ স্পর্শ ভাই বলো, কি খবর? আমাদের বিদায় না দিয়ে চলে গেলে, আমাদের কি মনে পড়ে না তোমার? অনেক মিস করি তোদের। কেমন আছিস? মাথা চোট ভালো হয়েছে তো? ভালো। তা তোমার কি খবর? আমার কথা বাদ দে, রিমির খবর জানিস কিছু? না তো,
কি হয়েছে ওদের? আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আচ্ছা আশেপাশে খোঁজ নে তো, তামিম পাখানটাকে পাস কিনা? কে ওই বিচ্ছুটা? রিমঝিম ভাবির ছোট ভাই? সে। রিপন স্পর্শর কথা মতো এদিক ওদিক তাকালো, রিমের বারান্দার দিকেও তাকালো, তাও দেখলো না কোথাও। শেষে ছাদের দিকে তাকাতেই দেখলো কিনারায় ওর মাথা দেখা যাচ্ছে, সামনে রিনতির মাথা। দুজন মিলে ঝগড়া করে যাচ্ছে। ওই তামিম, তামিম নিজের নাম শুনতে পেয়ে নিচে তাকালো রেনিং ধরে। এইদিকে আই লেদু। তোমাকে না বললাম আমাকে লেদু ডাকবে না, আমার নাম তামিম। আচ্ছা আচ্ছা তামিম, এদিকে আই তো, কথা আছে। আসলে তোকে ক্যাডবেরি কিনে দেবো। তামিম রিনতির সাথে কথা শেষ না করেই ছুটল। রিনতি ওর পেছন পেছন আসতে আসতে বলল, আমাকে অর্ধেক চকলেট দিবা তো? তামিম কিছু বলছে না, তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে সে নিচে নেমে যাচ্ছে। শেষে হাঁপাতে হাঁপাতে রিপনের কাছে এসে বলল, আগে চকলেটটাও, তারপরে কথা বলবো। তামিমের কথা শুনতে পেয়ে স্পর্শ মুচকি হেসে বলল, রিপন, ওর হাতে ফোনটা দিয়ে তুই যা চকলেট কিনতে, আমি ওর সাথে কথা বলছি। ঠিক আছে, নে লেদু, ফোনটা ধর। স্পর্শ ভাইয়া তোর সাথে কথা বলবে। তামিম ভ্রু কুচকে তাকালো রিপনের দিকে, কারণ রিপন সেই আবারও ওকে লেদু বলে ডেকেছে। হ্যালো তামিম। তামিম বলছি। তোমার বোন কেমন আছে? ভালো, আবার ভালো না। সেটা আবার কিরকম? আপু সারাদিন কান্না করে। কেন? মা বলেছে আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাই তো তাই। কোথায় যাবে? আঙ্কেলের বাড়ি। কোন আঙ্কেল? যার সাথে আপুর বিয়ে হবে সেই আঙ্কেল। রিপন চকলেট নিয়ে এসে বলল, ওরে গাধা, তোর বোনের জামাই হলে তোর দুলাভাই কিংবা শুধু ভাই হবে, আঙ্কেল হবে না। আঙ্কেলের মতো দেখতে বলেই আমি আঙ্কেল ডাকি। দাও আমার চকলেট, আমাকে দাও। স্পর্শ ফোনটা রেখে চুপ করে আছে। বুকের ভেতর আগুন জ্বলছে। এই আগুন ঠিক ততক্ষণ নিভবে না যতক্ষণ না সে এই বিষয়টার কিছু একটা বিহিত করতে পারে। রিম একটা বেগুনি রঙের শাড়ি পরে সোফায় বসে আছে। তার পাশেই আরিয়ানও বসে আছে নিচের দিকে তাকিয়ে, কারণ তার সামনে তার বাবা মা দাদি ফুফু এবং তার 14 গোষ্ঠী বসে মিটমিট করে হাসছে। এই সময় রিমকে দেখতে গেলে দারুণ লজ্জায় পড়তে হবে তাকে। আজ আংটি পরাতে এসেছে তারা সবাই বলে বলে শেষ যে ওই আংটিতে কতখানি স্বর্ণ দিয়েছে তারা। রিমের মাথা ঘুরছে ভন ভন করে, কারণ তার না এই বিয়েতে মন আছে আর না আছে অন্য কিছুতে। আপাতত সে একটু ঘুমোতে চায়, কদিন ধরে ঠিকমতো ঘুমোতে পারেনি। খাওয়ার কথা তো বাদই গেছে। রিহাবের কেনা আংটিটা রিম হাতে নিয়ে ওলট পালট করছে আর ঘুমের কথা ভাবছে। হঠাৎ করে স্পর্শর বলা একটা কথা কানে বাজছে ক্রমশ। 2 বছর আগে বসন্তের শুরুতে টিএসসিতে গিয়েছিল রিমঝিম। একলা একলা তাও স্পর্শকে না জানিয়ে একটু আলাদা সময় কাটাতে চেয়েছিল সে। শিউলি ফুল হাতে নিয়ে খেলছিল, উপরে তুলে আবার সেগুলো ক্যাচ নিচ্ছিল, একা একা খিলখিল করে হাসছিল। হঠাৎ ফুলগুলো আবারও উপরের দিকে মারতে সেগুলো আর তার হাতে ফেরত আসলো না। উপরে কেউ একজন হাত দিয়ে সেগুলো নিয়ে নিল। রিম অবাক হয়ে সামনে তাকাতেই দেখতে পেল স্পর্শকে। স্পর্শ রিমের মুখের ভাবগতি দেখায় একটুও নজর দেয়নি। তার নজর হাতে থাকা এক মুঠো শিউলি ফুলগুলোর দিকে। সে কপালটা একটু কুঁচকে একটা শিউলি ফুল আঙুলের ডগা এনে ধরে বলল, জানো রিম, তোমাকে আমি স্বর্ণ কিংবা রূপার কিংবা ডায়মন্ড রিং দেবো না কখনো। দেব ওয়াইল্ড ফ্লাওয়ার্স, যেমন ধরো শিউলি, কাঠগোলাপ ইত্যাদি। রিম বোকার মতো স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে। স্পর্শ ঝুঁকে নিচ থেকে একটা লম্বা ঘাসের শেকড় টেনে ছিঁড়ে নিয়ে সেটাকে গোল আকৃতি করে দুপাশ থেকে দুমুখ নিয়ে একটা শিউলি ফুলের সাথে আটকে দিল। হয়ে গেল ফুলের আংটি। তারপর রিমের হাতটা আলতো করে ধরে ওর অনামিকা আঙুলটা ঢুকিয়ে দিয়ে বলল, এবার বুঝলে খুকি? রিম অবাক হয়ে হাতের দিকে তাকিয়েছিল সেদিন। সোনা বা রূপা কিংবা হীরা মানিকও সেদিন ওই ফুলের আংটিটার কাছে ফ্যাকাশে মনে হয়েছিল। হঠাৎ মায়ের ঝাঁকুনিতে রিমের হুঁশ ফিরে আসলো আবার। রিহাব চোখ বড় বড় করে বলছে রিং পরাতে। রিমঝিম চুপচাপ রিং পরাতে নিতেই আরিয়ানের মা একটু নড়ে চড়ে বললেন, আগে মনে হয় ছেলেরা পড়ায়, তাই না? রিমের বাবা ইতস্তত হয়ে বললেন, তা ঠিক, আসলে এত টেনশনে আমরা সব গুলিয়ে ফেলেছি। না বাবা, আরিয়ান আগে তুমি পড়াও।
আরিয়ান রিমের হাত ছুতে যাবে তার আগেই ওর একটা কল আসলো। আরিয়ানের বাবা দাঁতে দাঁত চেপে বললেন, ওনার ধমকে পুরো 14 গোষ্ঠী চুপ হয়ে গেছে। আরিয়ান কলটা রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর হঠাৎ চোখ বড় করে দরজা খুলে দৌড় দিল সে। সবাই থ হয়ে বসে আছে। কি হলো, কেনই বা আরিয়ান দৌড় দিল তার কারণ কেউ জানে না। এদিকে রিমঝিম একটু নিস্তার পেয়ে পা টিপে টিপে নিজের রুমে ফেরত চলে এসেছে। হঠাৎ বাতাসে জানালার পর্দা সরে যেতেই স্পর্শর রুমটাও নজরে আসলো। আর ঠিক সে সময় একটা কথা মনে পড়ে গেল। স্পর্শ বলেছিল, তোমাকে যে বিয়ে করতে আসবে সে কবুল বলার আগেই উধাও হয়ে যাবে। রিম হেসে ফেলল মুখে হাত দিয়ে, তারপর ভাবলো, এটা স্পর্শের কাজ হবে কেন? আরিয়ানের সাথে তো ওর কোনো যোগাযোগ নেই, আর ও তো জানেও যে আমার আংটি বদল। কি জানি ওই লোকটার হাবভাব আমি ঠিক বুঝতে পারছি না, কখন কি করে ফেলে। তবে যা করেছে ঠিক করেছে, একটু শান্তি লাগছে। আল্লাহ করুক যেন আরিয়ান আর আমাকে বিয়ে করতে না আসে। মিনিট 20 পর তামিম একটা মালটার 3 পিস হাতে নিয়ে খেতে খেতে এদিকেই আসে। একটু চুষছে আর মুখটা 14 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করছে, যেন কেউ ওকে জোর করে খেতে বলেছে। রিমঝিম বিছানায় বসে হাতের চুরি গুনছিল। তামিম ওর পাশে বিছানায় উঠে বলল, এই আঙ্কেলটা তো তোমাকে বিয়ে করবে না আপু। রিম যেন গোল্ডেন এ প্লাস পেয়েছে। দাঁত কেলিয়ে সে তামিমকে ধরে ওর গালে চুমু দিয়ে বলল, কেন রে? আমি তো জানি না, শুধু জানি ওদের 13 গোষ্ঠীর মুখটা ছোট করে চলে গেছে। ওটা 14 গোষ্ঠী হবে। কিভাবে? আরিয়ান আঙ্কেল তো আগেই চলে গেছে, তাহলে 13 হওয়ার কথা। তোর ব্যাচ রিন্তি ছাড়া আর কারোর বোঝার ক্ষমতা নাই। জানো, ওই চিকচিক করা রিংটাও নিয়ে গেছে। সে নি, আমি কি? আমি তো খুশি অনেক। রিহাব রুমে এসে বলল, খুশি হয়ে লাভ নেই, তোর জন্য ছেলেদের লাইন লেগে থাকে। আমি আরেকটা ছুটিয়ে নেব, একটা কিছু তো কি হয়েছে? রিমের মুখটা আবারও ফ্যাকাশে হয়ে গেল। রিহাবও চলে গেছে। ওর প্রচুর রাগ হচ্ছে আরিয়ানের উপর। আরিয়ান নাকি তার প্রাক্তন প্রেমিকাকে ফিরে পেয়ে এই এনগেজমেন্ট থেকে ভেগেছে। ওর তো শুনেছিলাম 4 বছর আগে ছাড়াছাড়ি হয়েছিল মেয়েটার সাথে। তাহলে হঠাৎ কোথা থেকে উঠে আসলো মেয়েটা? ভাবতেই পারিনি এসব। যতই জলদি করতে চাই ততই কদিন পিছিয়ে যায়। মনে হচ্ছে আগে আমার বিয়েটাই হয়ে যাবে। রিমের জন্য এখন আবার ছেলে খুঁজতে হবে। এভাবে একা রাখা যাবে না। ওই স্পর্শ আবার কখন বাড়ি ফিরে আসে কে জানে। স্পর্শ একটা সোফায় পা দিয়ে মাথা ফ্লোরে রেখে রিমের ছবির দিকে তাকিয়ে আছে। চাচার থেকে 5,000 টাকা ধার নিয়ে একটা সোফা কিনেছে, দেখতে সিঙ্গেল বেডের মতো। বেতন পেয়ে অবশ্যই টাকাটা ফেরত দেবে। ছোটকাল থেকেই সোফার প্রতি স্পর্শর এক আলাদা টান। খাবে সোফায়, শোবে সোফায়, বসবে সোফায়, খালি বাথরুমটা বাথরুমের জায়গায়। তো কদিন ধরে লোহার মতো শক্ত, বরফের মতো ঠান্ডা ফ্লোরের উপর হালকা পাতলা তোষক বিছিয়ে কদিন শুয়ে তার পিঠের হাড়গোড় সব ভেঙে গেছে। তাই আগে বিছানা না কিনে সোফাই কিনল। বসাও যাবে, শোয়াও যাবে, লম্বা মতন একটা সোফা। তাতে ওলট পালট হয়ে শুয়ে সে রিমঝিমের ছবির দিকে চেয়ে মিটমিট করে হাসছে। কারণ কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটার সম্পূর্ণ দায়ভার স্পর্শর একান্তর। সে দুনিয়া খুঁজে আরিয়ানের প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাকে বের করেছিল। পরে ওদের দুজনের সাথে কথা বলে বুঝলো আরিয়ানের বর্তমানে যে আছে মানে আয়েশা, সে আরিয়ানকে তেমন একটা পাত্তা দেয় না। বাট প্রাক্তন যে আছে মানে জুই, সে আরিয়ানকে এখনও ফিরে পেতে চায়। তো একে একে 2 হয়ে গেল। স্পর্শর আর তার শার্টের হাতা ফোল্ড করে মায়ের পিটও করতে হলো না। বিনা মারপিটেই সমস্যার সমাধান। আরিয়ানের এভাবে দৌড়ে যাওয়ার আবার অন্য প্রসঙ্গ আছে। সেটা হলো আয়েশা আরিয়ানকে কল করে সবার আগে জিজ্ঞেস করলো, জুইকে সামনাসামনি এসে পুরোটা ক্লিয়ারলি বলো, নয়তো তোমার এঙ্গেজমেন্টের চাচা যেটা করে দেব। মূলত সেই কারণেই আরিয়ান দৌড় দিয়েছিল। কিন্তু কে জানে তার প্রাক্তনকে ফিরে পেয়ে যাবে, আবার আগের স্মৃতিতে মুগ্ধ হয়ে সে রিমকে বিয়ে করতে মানা করে দেবে। আয়েশাকে দিয়ে কথাগুলো স্পর্শ বলিয়েছিল আরিয়ানকে অন দ্য স্পটে আনানোর জন্যই, আর সেটাই হলো। আর যাই হোক, স্পর্শ এখন মহা খুশি। রিমকে আপাতত জন্য কুমারিত রাখলাম, এতেই আমার শান্তি। রিম শান্তিতে একটু বারান্দায় বসে চা খাচ্ছিল। প্রচুর মাথা ধরেছিল তাই। হঠাৎ ওর নজর পড়ল স্পর্শের বারান্দার ফুলগুলোর দিকে। কেমন নির্জীব হয়ে আছে। অবশ্য এরকম হওয়ারই কথা, কারণ যত্ন নেওয়ার মানুষটাই তো নাই। রিমের খুব মায়া হলো। সে রান্নাঘরে গিয়ে 1 মগ পানি এনে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পানি দিতে থাকলো গাছগুলোতে।
ঠিক সে সময় হাজির হলো রোকসানা বেগম। উনি ভ্রু কুচকে বারান্দায় পা রেখে অগ্নি দৃষ্টিতে রিমঝিমের দিকে তাকালেন, তারপর গাছগুলোর দিকে। রিমঝিমের মনে হচ্ছে ওর কলিজা কাঁপতে কাঁপতে বেরিয়ে হয়ে আসবে ভেতর থেকে। সে মগটা সরিয়ে মাথার ঘোমটাটা ভালো করে টেনে নিল। কি ব্যাপার? আসলে আন্টি গাছগুলোতে পানি দেওয়া হয় না মনে হচ্ছিল, তাই দিচ্ছিলাম। তোমাকে এত ভালো করে কে করতে বলেছে? আমার বোনের মেয়ে নিহা আছে না, ও কিছুদিন ধরে এই বাসায় বেড়াচ্ছে, ও পানি দিবে, তুমি কেন দিচ্ছ? স্পর্শকে মিস করছো বুঝি? এতদিন তো অনেক হালাফালা করেছিলা, তা এখন দরদ উতলিয়ে পড়ছে বুঝি? তাহলে শুনে রাখো, এত দরদ দেখিয়ে লাভ নেই, কারণ বিয়ে হলে আমার নিহার আর স্পর্শেরই বিয়ে হবে। তোমার ভাইকে আমরা মেনে নেছি, তার মানে এই নয় যে তোমাকেও মেনে নেব। নিহা এরকম হট্টগোল শুনতে পেয়ে দৌড়ে আসলো স্পর্শ রুমে। তারপর রোকসানা বেগমের কথা সব দূর থেকে শুনে যা বুঝলো তা হলো স্পর্শ যে রিমের জন্য পাগল ছিল, এই হচ্ছে সেই রিম। নিহা তো যেন হাতের মোয়া পেয়েছে। সে কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল, স্পর্শর এডুকেটেড মেয়ে পছন্দ, আমি এত দূর পড়তেছি, আর মাঝখান থেকে তুমি কই থেকে আসলে? ও শুধু আমার, তাই না খালামণি? নেহাই আমার বাড়ির বউ হবে, বুঝছো? আর এদিকে ভুলেও তাকাবা না। রিমঝিম মন খারাপ করে রুমে ফেরত আসতেই শুনলো আরেক খবর, যেটা শুনে ওর মন খারাপ এবার চরম পর্যায়ে চলে গেছে। আর সেটা হলো রিহাব আরেকটা বিয়ের প্রস্তাব নিয়ে হাজির। আর এবার ছেলেটার প্রাক্তন নাই, বর্তমান নাই, পুরো সাদা সিধে একদম পারফেক্ট রিমের জন্য। রিমের খুব রাগ হচ্ছে, এতদিন ধরে যে সিদ্ধান্তটা সে নিয়েছিল সেটা পূরণ করার সময় হয়ে গেছে মনে হয়। কথা হলো চাকরি কই পাবে? বাসা থেকে বেরিয়ে গেলে সাথে সাথে তো চাকরি পাওয়া যাবে না। যাকে আমার কি, একটা না একটা চাকরি তো পেয়ে যাব, তাও এই বাসায় আর থাকবো না। যাকে পাচ্ছে তার সাথে বিয়ে ঠিক করছে, একটা প্রতিশোধ পূরণ করার জন্য আমাকে বলি দেবে বলে ঠিক করেছে এরা। ভাবতে ভাবতে রিম 4টে 3 পিস, 4টে শাড়ি, তোয়ালে, গামছা সব ব্যাগে পরে নিল। তারপর একটা কালো বোরকা বের করলো, এটা পরে বের হবে সে। পেটে একটা বালিশ বেঁধে নিল। প্রেগনেন্ট মহিলাদের তো আর মানুষ ধর্ষণ করবে না, বা করার চেষ্টা করলে সেটা ভাবতে ভাবতে ততক্ষণে আমি পালাবো। বিদ্যার একটা মুভিতে দেখেছিলাম, ও পুরো সময় প্রেগনেন্ট হবার নাটক করেছিল। আমিও এমন করবো। হে হে, রাস্তার চান্দুরা, তোমরা আমাকে চেনো না, আমি মহা চালাক। রিম এবার নিজের পকেট মানি জমানোর ব্যাংকটা বের করলো, সেটাতে 2343 টাকা আছে বরাবর। এটা দিয়ে কি হবে? সে যা হবে দেখা যাবে, বাট আমি আর এই বাসায় থাকবো না, ইম্পসিবল। তো আমার বাসায় যাওয়া যাবে না, ভাইয়া সবার আগে আমাকে সেখানেই খুঁজতে যাবে, চোখ যেদিকে যাবে সেদিকেই যাব। রাত 10:30 বাজে। রিমঝিম এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল তার রুমে, তাও আবার দরজা লাগিয়ে। কারণ সে যে সাজ দিয়েছিল এটা যদি তামিমও দেখে ফেলে তাহলে তুলকালাম হয়ে যেত। যাই হোক, সবাই যে যার রুমে ঘুমিয়েও পড়েছে। রিম এই সুযোগে দরজা খুলে বেরিয়ে গেছে। তার রুমে বিছানার উপর একটা চিঠি ফেলে এসেছে, তাতে লেখা, বহু দমাইয়া রেখেছিলাম, এবার আমি তোমাদের দমাবো। নির্জন এলাকা, পথে ঘাটে মানুষ আছে অবশ্য। এর ভেতর রিম হেঁটে চলেছে মুরব্বি সেজে, আবার পেটটাও ইয়া বড় পর্দা মুখের সামনে। কেউ কেউ ওর দিকে আর চোখে তাকাচ্ছে, তা দেখিয়ে রিম ভাবছে কুসুম 2টা লাগিয়ে কি ভুল করেছি? একটা লাগালে হয়তো বা ভালোই হতো। সে যাই হোক, আপাতত এই এলাকাটা ছাড়তে হলে আমার একটা বাস ধরতে হবে। রিমঝিম হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়েছে, তাও কোথাও কোনো বাস পেল না, সব রিক্সা আর প্রাইভেট কার। বাসের খোঁজে ফুটপাতের উপর দিয়ে হেঁটে চলছে সে। অনেকক্ষণ হাঁটার পর জ্যামের ঠিক মাঝখানটায় একটা বাস পেয়ে গেল সে। জলদি করে পথের মাঝে ঢুকে গিয়ে সে বাসটাতে উঠে পড়ল, টেনে হিচড়ে ব্যাগটাও সাথে তুলল। বাসের কিছু যুবক ওকে দেখে ভাবল মুরব্বী মানুষ, তাও আবার গর্ভবতী, দেখে তো মনে হয় কাল পরশু ডেলিভারি হবে। ওরা একবার একজনে দাঁড়িয়ে বলল, রিমঝিম কিছুক্ষণ ওদের মুখের দিকে চেয়ে ভাবল, এই অবস্থা মানে? ও আচ্ছা, আমি তো প্রেগনেন্ট হওয়ার নাটক করছি।
রিমঝিম মাথাটা নাড়িয়ে জানালার ধারের একটা সিটে বসে পড়ল। তার পাশে বসলো একটা মেয়ে। রিমঝিম মেয়েটাকে ড্যাব ড্যাব করে দেখছে। হঠাৎ কন্ডাক্টর এসে বলল, আপা যাবেন কই? রিম মনে হয় আকাশ থেকে পড়ল। সে কিছুক্ষণ ভেবে সেবে বলল, একটু পরে বলি, আমি একটা কল করব। আচ্ছা। রিমঝিম এবার মহা বিপদে পড়ল। আসলে সে যাবেটা কোথায়? কি এক ঝামেলা, জায়গার নাম কি বলবো? এত সব ভাবতে ভাবতে বাসের সব যাত্রী সময়ক্রমে এক এক করে নেমেও গেছে। এমনকি তার পাশে বসা মেয়েটাও নেমে গেছে। এবার কন্ডাক্টর আবারও এসে তার কাছে বলল, আপা আপনি যাবেন কোথায়? বাস তো আর যাবে না। মানে কেন যাবে না? মানে বাস উত্তরা পর্যন্ত যায়, আর এখন আমরা উত্তরাতে আছি। আপনার খবর আছে, সেই কখন আপনি বাসে উঠেছেন? রাত 12টা বাজে এখন। কি? আচ্ছা ধরেন টাকা, আমি যাই। রিমঝিম টাকা দিয়ে ব্যাগ নিয়ে ফাঁকা রাস্তায় নেমে পড়ল। দু একটা কুকুর ছাড়া আর কিছুই নাই রোডে। মাঝে মাঝে দূরে কাউকে দেখা যায়, পথেই তাদের বাস হয়তো বা। রিমঝিম এবার সামনের দিকে চেয়ে হাঁটা ধরল। যেদিকে যেতে পারি সেদিকে যাব। একটা কলেজের সামনে এসে রিম থামল। নাম হলো ঢাকা মহিলা কলেজ। রিম কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও হাঁটা শুরু করল। ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম, ভাগ্য আমাকে ঢাকার এত জায়গা থাকতে এখানে নামিয়ে দিল। এখানে তো মনে হয় সব অভিজাত এলাকার মানুষরা থাকে। এটা কি আবার রূপায়ণ সিটি? বাপরে, ঢাকায় এত বছর থাকি তাও তো কখনো এদিকে আসা হয়নি আমার। স্পর্শর সিগারেট শেষ বলে সে বাসায় তালা মেরে পকেটে হাত ঢুকিয়ে হুডি পরে নেমেছে ফাঁকা রোডে। এর আগেও রাত করে সিগারেট শেষ হতো না, কিন্তু এই সময়টায় হুট করে শেষ হয়ে গেল। অবশ্য দোষটা আমারই, কারণ দুপুরবেলা খেয়াল হয়েছিল সিগারেট শেষ। আমি আলসেমি করে অফিস থেকে বের হইনি, এমনকি আসার পথে মনে রইল না। এখন এত রাতে দোকান খোলা পাবো তো? রিমঝিম হাঁটার গতি বাড়িয়ে চলেছে। রোডের উপর ইটের দু একটা টুকরো পড়ে আছে। এত জোরে হাঁটতে গিয়ে দ্রুম করে রোডের উপর আছড়ে পড়ে গেল রিম। দুমড়ে পড়া মরা মানুষের মতোই শুয়ে আছে রাস্তায়, ব্যাগটা পাশে পড়ে আছে। এমন একজন মুরব্বীকে পড়তে দেখে স্পর্শ দূর থেকে দৌড়ে আসলো। এসে হাত ধরে উঠাতে উঠাতে বলল, আপনি ঠিক আছেন তো? বেবি ঠিক আছে তো? স্পর্শর কথা শুনে রিম ঝটকা তো খেলই, সাথে ওর মনে হলো আকাশের চাঁদ হাতে পেয়েছে। পর্দার ভেতর থেকে সে ছলছল চোখে স্পর্শর দিকে তাকিয়ে আছে। কি হলো, কিছু বলছে না যে? আপনি ঠিক আছেন? চোট পেয়েছেন? হসপিটালে নিয়ে যাব? রিমঝিম মাথা নাড়িয়ে না জানালো। তারপর কি ভেবে স্পর্শর গলা জড়িয়ে ধরল। স্পর্শ কিছুটা অবাক হয়ে বলল, আন্টি ইটস ওকে, ভয় পাবেন না। স্পর্শর মুখে আন্টি শুনে রিমঝিমের মেজাজটাই বিগড়ে গেল। সাথে সাথে স্পর্শকে সে ছেড়ে দিল। তারপর পেট থেকে কুশনগুলো বের করে স্পর্শর মুখের উপর মারল। স্পর্শ ইয়া বড় করে হাঁ করে তাকিয়ে আছে কুশনগুলো ক্যাচ নিয়ে। তারপর কুশনগুলোর থেকে চোখ সরিয়ে সামনে থাকা মুরব্বির দিকে তাকিয়ে বলল, বেবি নাই মানে? রিমঝিম এবার মুখ থেকে পর্দাটাই সরিয়ে ফেলল। ল্যাম্পপোস্টের আলোতে রিমঝিমের মুখটা স্পষ্ট হয়ে উঠেছে। স্পর্শ নিজের চোখকে বিশ্বাস করল না। এক হাতে কুশন নিয়ে আরেক হাতে চোখে ডলে বলল, সব জায়গায় খালি রিম আর রিম। আর এখন যে দাঁড়িয়ে আছে সে সত্যিকারের রিম। ওর কথা শুনে স্পর্শ চোখ বড় করে রিমের হাত ধরে টেনে আলোর কাছে এনে বলল, কি? তুমি এখন এই সময়ে এইখানে? আমিও জানতাম না আপনি এখানে। যাক, ভালো হয়েছে, চলুন, আপনার সাথে আমার কথা আছে। কোথায়? আপনি কি এই রোডে থাকেন? বাসা টাসা নেই? আছে তো। আচ্ছা চলো। রিমঝিম হাঁটা শুরু করে দিল স্পর্শর আগেই। স্পর্শ কুশনগুলো বুকে চেপে ধরে রিমের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। একবার জড়িয়ে ধরা, আবার এই সময় আমার কাছে চলে আসা, তাও ব্যাগ নিয়ে। কেমন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে? রিম হাঁটা অবস্থায় পেছন ফিরে বলল, পালিয়ে এসছি। বাবা, তোমার এত সাহস! রিমঝিম কখনো ফ্যামিলির এগেনস্টে যেতে পারে তা তোমার জানা ছিল না? জোর করে ধরে বিয়ে দিতে চাইছিল। প্রথমটা হয়নি, পরের বারেরটা মনে হয় হয়েই যেত, তাই বাধ্য হয়ে পালালাম। ঢাকার এত জায়গা থাকতে উত্তরায় কেন? তোমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ড আছে নাকি?
সেটা অনেক কথা। আগে চলুন তো, আমাকে কিছু খাওয়াবেন, আমি বিকেল থেকে কিছু খাইনি। স্পর্শ থেমে গেল। তার বাসায় তো পানি ছাড়ার কিছুই নাই। রিমকে সে খাওয়াবে কি? সে নিজেই তো চাচার বাসায় গিয়ে খায়। কি হলো, থেমে গেলেন কেন? শুনলাম তো আপনার বাসা, আপনি থাকেন, আপনি একা থাকেন, তাহলে এতবার থামছেন কেন? তুমি ধরো এই কুশনগুলো, আমি আসছি। কথাটা বলে স্পর্শ ছুটল সামনের দিকে। রিম কুশনগুলোর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। কি হলো ব্যাপারটা, কোথায় গেল? স্পর্শ ছুটতে ছুটতে চাচার বাসায় এসে গেছে। চাচি সবে মাত্র লাইট অফ করবেন বাসার, সে সময় স্পর্শ দরজা ধাক্কা দিয়ে বলল তার লেট নাইট ক্রেভিংস শুরু হয়েছে, তাকে যেন হালকা পাতলা কিছু খেতে দেওয়া হয়। তো চাচি ফ্রিজ থেকে জুসের বোতল আর কেকের বক্সটা ওর হাতে দিতেই ও বলল সে এগুলো বাসায় গিয়ে খাবে। এটা বলেই চলে গেল আবার। চাচি ভাবলো ছেলেটা আসতো একটা পাগল। স্পর্শ দৌড়ে আসলো, কারণ রিম ওখানে একা। রাত বিরাতে কি নাকি হয় আবার। রিম তার পেছনে থাকা বিল্ডিংটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর নজর গেল তৃতীয় তলার বারান্দার দিকে। সেখানে একটা সবুজ রঙের ওড়না বাতাসে বারবার উঠছে। ওড়নাটা ভালো করে পরখ করে রিমের মনে হলো এটা তারই ওড়না, যেটা সে হারিয়ে ফেলেছিল। পরে ভাবলো এরকম তো কত মানুষেরই ওড়না থাকতে পারে। তার ভাবনায় ছেদ ঘটিয়ে স্পর্শ ওর সামনে দাঁড়িয়ে বলল, চলো যাই, আমার বাসায় এখানে। কোথায় গিয়েছিলেন আপনি? আমি বেশ কিছু খাবো না, জাস্ট এক প্লেট ভাত আর ভর্তা হলেই চলবে। স্পর্শ ব্যাগ উঠাতে গিয়ে থেমে বলল, ভাত? কেন নাই? তাহলে বেঁধে নিব। জুস আর কেক খেয়ে থাকতে পারবো না? আচ্ছা সমস্যা নেই। দুজন মিলে তৃতীয় তলায় এসে পড়ল। স্পর্শ চাবি দিয়ে দরজা খুলে লাইট অন করলো। রিমও ড্যাং ড্যাং করে দাঁত কেলিয়ে ভেতরে পা রাখতেই ওর মুখটা গেল ফ্যাকাশে হয়ে। এই কি, আপনার বাসায় তো দেখি একটা চেয়ার তো দূরের কথা, একটা লাঠিও নেই। এই জন্যই তো আনতে চাইছিলাম না। ওসব পরে হবে, আগে কিছু খাবো, মাথা ঘুরছে আমার। রিমঝিম ফ্লোরে বসে পড়ে বোরখাটা খুলে স্পর্শর হাত থেকে জুস আর কেক নিয়ে খাওয়া শুরু করে দিল। স্পর্শ রিমের সামনে বরাবর ফ্লোরে বসে গালে হাত দিয়ে রিমের ক্ষুধা নিবারণের চেষ্টা দেখে যাচ্ছে। কি সুন্দর লাগছে ওকে। কতদিন পর দেখলাম ওকে আমি। শুকিয়ে গেছে মনে হয়, বেশ অনেকটাই শুকিয়েছে। রিমঝিম খাওয়া শেষ করে মুখ ওড়না দিয়ে মুছে বলল, আপনার বাসায় কিছু নেই কেন? নতুন জব পেয়েছি, আমি চাই সব আমার হাতে টাকা দিয়ে কিনবো, তাই সব এমন ফাঁকা, কারণ এখনো বেতন পাইনি। ও, তো ঘুমান কোথায়? আমার রুমে তোষক আছে, তুমি কি করবা সেটা বলো। রিমঝিম মুখটা ছোট করে বলল, যেদিকে দু চোখ যাচ্ছিল সেদিকেই চলে এসেছি। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তবে একটা কথা বলতে পারি, আর সেটা হলো আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। আমার সাথে এমন নর্মালি কথা বলছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন আমি কোথায় যাব? স্পর্শ ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তার রুমের দিকে যেতে যেতে বলল, আমার এই ফ্ল্যাটে 3টে বেডরুম, একটা কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং, বাথরুমের অভাব নেই। তোমার যেটা পছন্দ সেটাই থাকো। রিমঝিমের খুব করে ঘুম পাচ্ছে। সে তার হাতের কুশনটা ফ্লোরে রেখে ওই জায়গাতেই শুয়ে পড়ল। স্পর্শ নিজের রুমে এসে নিজের অগোছালো রুমটা পরিষ্কার করলো, কারণ এমন অবস্থা রিম দেখলে মানিজ্যত সব কিছু চলে যাবে। রুমটা ভালো মতো মানুষ করে সে আবার রিমের কাছে আসতেই দেখল রিম ঘুমিয়েই পড়েছে এই ঠান্ডা ফ্লোরের উপরে। টাচ করতে গেলে চেঁচিয়ে মাথা খাবে, আবার এমন করে সারা রাত থাকলে নির্ঘাত কালো জ্বর হবে। কি করি এখন? এত জলদি ঘুমালো কি করে? স্পর্শ নিজের রুম থেকে কম্বলটা এনে রিমের গায়ে জড়িয়ে দিল। তারপর চলে গেল নিজের রুমে এসে রিমঝিমের ছবিটার দিকে চেয়ে সে ভাবল, কি থেকে কি হয়ে গেল? রিমঝিম আমার সামনে, আমারই ফ্ল্যাটে, যার হাত আজ পর্যন্ত জোরপূর্বক ধরেছিলাম, আর আজ সে কিনা নিজে আমাকে জড়িয়ে ধরেছে। ভুলবশত সে আমার কাছে এসেছে ঠিক তখন যখন তার কাউকে খুব দরকার ছিল। এতদিন সে আমার থেকে পালিয়ে বেড়াতো, আর আজ কিনা সে আমারই কাছে ধরা দিয়েছে। কিছুই বিশ্বাস হচ্ছে না আমার। কাল সকালে উঠে যদি রিমকে দেখি তাহলে হয়তো বা বিশ্বাস হবে। এখন আমার ঘুমানো উচিত। কম্বল তো রিমকে দিলাম, এত সিধা আমি কি গায়ে দেবো? বুদ্ধি মাথায় আসতে স্পর্শ গেল তোষকের নিচে। এইটাই আমার কম্বল। চেয়েছিলাম সিগারেট খেতে, তার পেলাম না, তবে যা পেলাম তা জীবনের জন্য পেয়ে গেলে আমার আর সিগারেটের দরকার নেই। এই নেশাই যথেষ্ট। ভোর 5:05 বাজে। ঠান্ডার ভেতর ঠান্ডা পরিবেশ। রিম উঠে পড়েছে। গায়ের থেকে কম্বল সরাতে একটা বাটি ঠুস করে ফ্লোরে গিয়ে গড়িয়ে পড়ল।
রিম সেটা নিয়ে ওলটপালট করে বুঝলো ভেতরে একটা চিরকুটটা নিয়ে সে দেখতে লাগলো। এবার সেটাতে লেখা আছে, সকালের নাস্তার বন্দোবস্ত করতে গেলাম, খবরদার বাসা থেকে বের হবা না, আমি 5:30টায় তোমার সামনে থাকবো। রিম চিরকুটটা রেখে ব্যাগ থেকে গামছা নিয়ে গেল মুখ ধুতে। খুঁজে একটা রুমের বাথরুমে গেল সে। স্পর্শ রুমের বিপরীত পাশে যে রুমটা আছে রিম সেটাতেই গেছে। রুম নামের কলঙ্ক সব, একটা ঝাড়ুও নেই, আসবাবপত্র তো দূরেই থাক, মনে হচ্ছে বালু ছাড়া মরুভূমিতে এসছে। কোনো মতে বাথরুমে ঢুকে ব্রাশের দিকে তাকাতে রিমের মনে পড়লো যে পেস্ট আনেনি সে। এখন কি হবে? আচ্ছা, ওরা রুম থেকে গিয়ে নিয়ে আসি বরং। রিম ব্রাশ নিয়ে চলল স্পর্শ রুমের দিকে। দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকলো সে। নিচে তোষক একটা এলোমেলো করে রাখা আছে, আবার একটা সোফাও আছে দেখছি, আর কয়েকটা মিনারেল ওয়াটারেরও বোতল আছে। পারফেক্ট ব্যাচেলর যাকে বলে। রিমঝিম বাথরুমে গিয়ে পেস্ট নিয়ে চলে যেতে নিতেই ওর চোখ গেল সামনের দেয়ালের দিকে। বিশাল দেয়াল জুড়ে বিশাল আকৃতির একটা ছবির পোস্টার, আর ছবিটা তার নিজেরই। নিজেকে বিরাট পর্দায় দেখে রিম কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিল। তারপর সামনে এসে ছবিটা ভালো মতো দেখে রিম সোজা হেঁটে চলে গেল দাঁত ব্রাশ করতে। মনে হচ্ছিল যেন আমার যমজ বোন ওই রুমটাতে হেসে তাকিয়ে আছে। কি বুদ্ধি লোকটার, বাপ রে বাপ! আমার থেকে দূরে এসেও আমাকে নিজের কাছে রাখার ধান্দা করে রেখেছে। ফ্রেশ হয়ে রিমঝিম এবার রুমগুলো ভালো মতো দেখল। আর যাই হোক, বারান্দাগুলো সব মনের মতো হয়েছে। গাছ লাগালে আরো সুন্দর লাগবে দেখতে। এই লোকটাকে বলবো সবার আগে বারান্দা সাজাতে। সুন্দর বারান্দা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। রিম, উঠেছিস? তোর ভাইয়া অফিসে যাবে, নাস্তায় আমাকে হেল্প করবি, আয় জলদি। তামিম চোখ ডোলে পানির বোতল নিয়ে দরজা খুলতে যেতেই দেখলো দরজা আগে থেকেই খোলা। তামিম চোখ আবারও ডোলে বলল, মা, দরজা খুললো কে? মা রান্নাঘরে থেকে বললেন, হয়তো তোর আব্বু খুলেছে। রিমের বাবা নিজের রুমে বসে পেপার পড়তে পড়তে বললেন, আমি কেন খুলবো, আমি তো বাসায়। রিহাব তোয়ালে দিয়ে চুল মুছছে দরজার কাছে এসে। মা আবারও রিমকে ডাকলেন। এবারও রিমের আওয়াজ না পেয়ে রিহাবের মনে সন্দেহ হলো। সে দরজা খুলে রিমের রুমে গেল। পুরো রুম ফাঁকা। বিছানার মাঝ বরাবর একটা সাদা কাগজে লেখা চিঠি পড়ে আছে। রিহাব চিঠি পড়ে নিয়ে চুপ করে থেকে চিঠিটা ছুঁড়ে মেরে বলল, তোমার মেয়ে পালিয়েছে মা। রিমঝিম চক্কর দিয়েই যাচ্ছে সবগুলো রুমে। তার এত ভালো লেগেছে পুরো বাসাটা। স্পর্শ চাবি দিয়ে দরজাটা খুলতেই দেখলো রিম কোমরে হাত দিয়ে রান্নাঘরের তাকগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এই যে খুকি। রিম পেছনে তাকিয়ে কপালটা কুঁচকে বলল, আপনাকে একটা প্রশ্ন করার আছে। জি বলেন। আমাকে খুকি বললেন কেন? এরা তুমি তো ছোট, তাই। আমি হলাম বড় টাইপের, ছোট পেলেন কই? সবসময় আমার কাছে সেই ছোটই থাকবা। নাও, নাস্তা করে দাও। চা? স্পর্শ মুচকে হেসে ব্যাগ থেকে একটা ফ্লাক্স বের করলো। তারপর রিমের দিকে চেয়ে বলল, মুখ লাগিয়ে খেতে হবে কিন্তু, কাপ নেই, পিরিজও নেই। আগে তাহলে আমি খাবো। খাইয়েন, এখন নাস্তা করেন, আমার আবার অফিস যেতে হবে 8টার দিকে। আমি কি করব তাহলে? স্পর্শ মুখে পরোটা দিতে দিতে বলল, কারো যদি আমার বাসা পছন্দ হয়ে থাকে তাহলে সে আমার সাথে থাকতে পারে। এখানে কেউ এসে বলবে না দুইটা অবিবাহিত ছেলে মেয়ে কেন একসাথে থাকছে। তো নো চিন্তা, ডু ফুর্তি। রিম এক গাল হাসি দিয়ে পরোটা দিয়ে চা খেয়ে নিল। স্পর্শ নিজের রুমে চলে গেছে রেডি হতে। রিমঝিম ফ্লোর পরিষ্কার করতে করতে বলল, দুপুরে কি খবর? স্পর্শ শার্ট পরতে পরতে বলল, চাচার বাসায় গিয়ে বলবো আসসালামু আলাইকুম, আমি স্পর্শর কলিগ। স্পর্শ আমাকে দুপুরে দাওয়াত দিয়ে নিজেই উধাও। এখন আমাকে একজন বললো এটা ওর চাচার বাসা, ওর খোঁজটা দিতে পারবেন? তারপর? তারপর আর কিছু করতে হবে না তোমাকে, যা করার আমার চাচিই করবে। আসবেন কখন? বিকেল 5:30টায়। ও মা, এতক্ষণ আমি কি করবো একা একা? স্পর্শ দরজা ফাঁক করে মাথা বের করে বলল, আমি থাকতে ভালো হতো বুঝি। না মানে কোনো জায়গা নেই, কিছু নাই। দিনে 2 মিনিট যেতেও তো আমার 1 বছর লাগবে। উফ, যা মনে হয়। তোমার কাজ করতে ইচ্ছা হয় তাই তো? ওকে ফাইন। কথাটা বলে স্পর্শ তার রুম থেকে 14টার মতো শার্ট এনে রিমের হাতে ধরিয়ে দিল। এসব কাচতে হবে? জি না, এগুলো ধোয়া আছে, তুমি বাটন লাগাবা। সবগুলোর বাটন ছুটলো কি করে? আমি জলদি করতে গিয়ে টানটানি করি আর ঠিক সেই সময় ছুটে যায়।
ভালো করব, কিন্তু এই কাজ তো আমার 1 মিনিটে। ওই যে থামো, কাজ না থাকলে তোমাকে মসুর ডাল আর চাল 1 কেজি কিনে দেবো, বাড়িতে একসাথে বসে বসে বাজবা, ঠিক আছে? মন্দ না। স্পর্শ মাথা চাপড়াতে চাপড়াতে চলে গেল। রিম পেছন পেছন গেল ওর। স্পর্শ রিমের হাতে চাবি দিয়ে বলল, চাচার বাসায় যাওয়ার সময় লক করে যাবা। বাই। বাই, টেক কেয়ার। রিম স্পর্শর চলে যাওয়া দেখছে, নিজেকে কেমন বিবাহিত মনে হচ্ছে। মনে হচ্ছে আমার বর অফিসে যাচ্ছে আর আমি তাকে বাই বলছি। বিষয়টা ভেবে রিম মুচকি হেসে দরজা লাগালো। স্পর্শ বাসার সামনে এসে তার অফিসের গাড়ির জন্য অপেক্ষা করছে। আজ নিজেকে বিবাহিত মনে হলো কেন জানি। তোমার বাসায় ও নেই, তাহলে গেলটা কোথায়? রিহাব, আমার মনে হয় একবার ওর ভার্সিটিতে যাদের সাথে ওর ভালো সম্পর্ক তাদের জিজ্ঞেস করা উচিত। আমার মনে হয় তোমার মেয়ে স্পর্শর কাছে। আরে না, সেটা হতেই পারে। রিম তো স্পর্শকে দু চোখে দেখতেই পারে না। তারপরও আমাদের একবার খুঁজে নেওয়া উচিত, হলেও তো হতে পারে। হ্যালো পর্শ, বাবা বলো। রিমঝিমের খবর জানিস কিছু? কোথাকার রিমঝিম? ও আচ্ছা, আখির হবু ননদ, তার খবর আমি জানবো কি করে? ও ঠিক আছে। আসাদুজ্জামান কলটা রেখে দিলেন। তার সামনেই রিহাব আর তার বাবা বসে আছে। না, পর্শর কথাই তো মনে হলো না রিম ওর কাছে আছে। আর আমি যতদূর জানি রিম তো পর্শকে পছন্দ করে না, তাহলে ও কেন নিজে থেকে সেখানে যাবে? রিহাব কথাটা বিশ্বাস করে চলে গেল বাবাকে নিয়ে। দুপুর 1টা বাজে। রিমঝিমের খুব খিদে পেয়েছে এবার। শার্টের বোতাম লাগানোও শেষ। আর দেরি না করে সে দরজা লক করে মাথায় ঘোমটা দিয়ে বের হয়েছে বাসা থেকে। স্পর্শ বলেছিল সোজা গিয়ে ডানে যেতে। রিম তাই করল। ডানের মোড়ে ঢুকতে একটা বাড়ি দেখল। স্পর্শর দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে গেছে। রিম গিয়ে দরজার পাশে কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর একজন বয়স্ক মহিলা এসে দরজা খুললেন। রিমকে দেখতে গিয়ে চোখের চশমা ঠিক করে বললেন, কি চাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা তোমাকে তো চিনলাম না। আমি স্পর্শ ভাইয়ের অফিসের কলিগ। উনি আজ আমাকে দুপুরের খাবার জন্য দাওয়াত দিয়েছেন, কিন্তু উনি এখন নিজেই উধাও। এখন আপনি কি আমাকে তার খোঁজ দিতে পারবেন? চাচি মুখটা ছোট করে বললেন, আহা, সে কি, না খেয়ে আছো? আসো, ভিতরে আসো। রিমঝিম ওনার পিছু পিছু ঢুকলো। ওকে সোফায় বসতে দিয়ে তিনি রান্নাঘরে গিয়ে প্লেট নিতে নিতে বললেন, গরুর গোস্ত খাও। খাই। ঠিক আছে। রিমঝিম মুচকি হেসে চারদিকটা দেখায় মন দিল। বেশ ছোটোখাটো বাসাটা, তবে রুম অনেকগুলো আর পরিপাটিও বটে। বয়স্ক মহিলাটি দেখতেও অনেক সুন্দর। আমার তখন মন চাচ্ছে ওনার থেকে টিপস নেই। কিছু সময় পরই স্পর্শর চাচি 1 প্লেট খাবার এনে রিমের হাতে দিয়ে বললেন, খিদে পেয়েছে অনেক? রিম মুচকি হেসে বলল, আচ্ছা খাও, লাগলে বলবা, আরো দিব। রিম ক্ষুধার চোটে খাওয়া শুরু করে দিয়েছে। চাচি ফোন হাতে নিয়ে স্পর্শকে একটা ফোন দিলেন। ওদিকে স্পর্শ টেনশনে আছে বাবার করা প্রশ্নগুলো নিয়ে। এরই মাঝে আবার চাচির কল দেখে সে ভাবনা থেকে বেরিয়ে কল রিসিভ করলো। কিরে স্পর্শ, তুই নাকি তোর কোন কলিগ রে আজ দাওয়াত দিয়েছিলি? স্পর্শ হাত দিয়ে কপাল টিপতে টিপতে বলতো, কাজের জন্য আর আসা হয়নি। সে এখন তোর ব্যাপারে জিজ্ঞেস করতে আমার কাছে এসেছে। আমি খেতে দিয়েছি, গরুর গোস্ত রেঁধেছিলাম। ভালো না? ভালো না? ওকে রেডমিট কেন দিয়েছো? ও তো রেডমিটে হাই লেভেল অ্যালার্জি আছে, অবস্থা খারাপ হয়ে যাবে ওর। একবার ছাদের ওপর বিনু আন্টির মেয়ে বিয়েতে ওকে দেখেছিলাম, রেডমিট খেয়ে যে কি অবস্থা হয়েছিল। স্পর্শ হালকা কেশে নিজের গালে নিজেই চড় দিয়ে বলল, না মানে বাদ দাও সব, হাত থেকে মাংস কেটে নিয়ে সবজি খেতে দাও বরং। সেটা কেমন দেখা যাবে আবার? বাদ দে, খাক, একটু খেলে কিচ্ছু হবে না। স্পর্শ কফি একগাল মুখে দিয়ে মাথার চুলগুলো টানতে টানতে ভাবতে থাকলো নেক্সট তার কি করা উচিত। এদিকে রিম পানি খেয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা আন্টি, যাই আমি। থ্যাংক ইউ, খাবারগুলো অনেক মজার ছিল। আবার এসো মা। রিম কোনো মতে বাসা থেকে বেরিয়ে আসলো। মাথা ঘুরে ভেতর থেকে বমি আসছে। গরুর মাংস খেতেই পারে না সে। হাঁচি কয়েকটা দিয়ে পথের কিনারা দিয়ে হেঁটে সে স্পর্শর বাড়ি ফিরছে। হাঁচির জন্য এবার হাঁটতেও পারছে না।
কোনো মতে বাসায় ঢুকে ফ্লোরে বসে ওড়না দিয়ে নাক মুছতে মুছতে এদিক ওদিক তাকালো, তারপর লম্বা হয়ে ভাত ঘুম দিল একটা। তারপর যখন সে চোখ খুললো তখন দেখলো একটা ছেলে তার সামনে একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে। রিম চোখ ডলে উঠে বসে বলল, কখন এলেন? ঠিক 10 মিনিট আগে। কি করছেন? রিমে থাকার জন্য বাসাটা মানুষ করছি। রিমঝিম উঠে দাঁড়িয়ে দেখলো রান্নাঘরে পাতিল অনেকগুলো, চাল ডাল সবজি মাছ ফিল্টার তোষক বালিশ আরো কত কি। এত কিছু? স্পর্শ বয়ামে চাল ঢালতে ঢালতে বলল, ভাবলাম বিয়ে ছাড়া সংসারটা শুরু করেই ফেলি, কি বলো? বুঝিনি। মানে বললাম আমরা বিয়ে না করে সংসার করব, যে সংসারের ছোঁয়াছুঁই থাকবে না, থাকবে শুধুই খুনসুটি। চলবে? রিম মাথা নাড়িয়ে বলতো, দৌড়বে। ভাবলাম প্রতিদিন তোর কলিগ সেজে চাচার বাসায় যেতে পারবে না তুমি, পরে সন্ধ্যের কাতারে এসে পড়বো আমরা দুজন, আর হোটেলে খাবারও আর কত খাবো, তাই বাসায় নিয়ে আসলাম, গ্যাস তো আছেই। ভালো করেছেন। স্পর্শ বয়ামের ছুপি লাগিয়ে চোখ রাঙিয়ে বলল, রেড মিট খেতে গেলে কি জন্য? অনেকদিন খাই না, তাই মন চাইলো বলে খেলাম। হাঁচি ছাড়া আর কোনো সমস্যা হয়নি। তোষও কিনেছি, ওটাতে শোবে। কাল খালি ফ্লোরে শুয়েছিলে কোন সাহসে? হ্যাঁ, ভেবেছিলাম নিজের উপার্জনের টাকায় সব কিনবো, বাট এসব জরুরি বলে বাবার টাকাটাই কিনে নিলাম। বারবার পকেটে হাত ঢুকিয়ে কি দেখছেন এত? স্পর্শ রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, বিয়ে ছাড়া সংসার শুরু করলাম তো, বউকে কিছু না কিছু তো দিতেই হয়, তাই একটা গোলাপ এনেছি উইথাউট কাঁটা। আরে কিচ্ছু না। রিম গোলাপটা হাতে নিয়ে ওলট পালট করে দেখে সোজা স্পর্শের রুমের দিকে গেল। সেখান থেকে একটা খালি প্লাস্টিকের বোতল এনে সেটাতে পানি ভরে গোলাপটা ঢুকিয়ে রাখলো সে। তারপর গালে হাত দিয়ে চেয়ে রইল কিছুক্ষণ ধরে। স্পর্শ বিস্কিট একটা নিয়ে চিবাতে চিবাতে বলল, তোমার জন্য কাল একটা সারপ্রাইজ থাকবে। কি উপলক্ষে? মানুষ সারপ্রাইজের কথা শুনলে বলে কি সেই সারপ্রাইজ, আর তুমি কিনা জিজ্ঞেস করছো কিসের জন্য সারপ্রাইজ? আমি একটু অন্যরকম। স্পর্শ এক ঢোক পানি খেয়ে ফ্লোরে বসে বলল, না তুমি পুরোটাই অন্যরকম। সে যাই হোক, আগে বলুন কিসের জন্য সারপ্রাইজ? সেটা না হয় সারপ্রাইজ দেখার পর বলবো। আচ্ছা যাও, আবার বিয়ে না করা বউ আমার জন্য নিজের জন্য 2 কাপ চা বানিয়ে আনো। ইস্পাহানি মির্জাপুর চা পাতা এনেছি, মার্কস মিল্ক পাউডার এনেছি, চিনিও আছে, ফটাফট বানিয়ে নিয়ে আসো যাও। বিয়ে না করা বউ মানে কি আবার? এটা কেমন নাম? আবার মনে হয় নামটা বড় হয়ে গেছে। আচ্ছা ছোট করে রাখি, বিয়ে না করা বউ, অবউ। অবউ মানে বউ না, কিন্তু বউয়ের মতো। রিম মাথায় হাত দিয়ে বলল, এতদিন আপনাকে হাফ মেন্টাল মনে করতাম, এখন মনে হচ্ছে ফুল মেন্টাল। কথাটা বলে রিম ওড়না গলায় দিয়ে পাশ দিয়ে এনে গিট্টু দিয়ে রান্নাঘরে চলে গেছে। স্পর্শ মুচকি হেসে রান্নাঘরের দিকে চেয়ে থাকলো আর মনে মনে ভাবলো, মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না কখনো। রিমকে যে আমি মন থেকেই চেয়ে এসেছি, আজ যে আমার কাছে সে আমার বাসায় আমার সামনে সারাক্ষণ, এর চেয়ে ভালো দিন আর কি বা হতে পারে। রিম চা বানিয়ে এনে স্পর্শকে দিয়ে বলল, ভাইয়ের কোনো খবর জানেন? আমি কিন্তু ফোন বন্ধ করে রেখেছি। সেটা আর বলতে, তোমার ভাই সোজা গিয়ে বাবাকে ধরেছে, বাবা আবার আমাকে ধরেছে। তারপর তারপর এমন ভাব করলাম যেন আমি তোমাকে চিনিই না, ব্যাস তোমার গাধা ভাই সন্দেহ লিস্ট থেকে এমন আমরা বাদ দিয়ে দিল। আপনি ভাইয়াকে চেনেন না, নির্ঘাত এখান পর্যন্ত চলে আসবে। সেটা তখন দেখা যাবে। বাই দ্য ওয়ে, চা কিন্তু ভালোই হয়েছে। রিমের হাতের চা অলওয়েজ ভালোই হয়। আচ্ছা শুনুন, কাল অফিস থেকে ফেরার সময় আলু আনবেন। আলু সব তরকারিতে লাগে, তরকারিতে সবজি না হলেও শুধু আলু রান্না করে খাওয়া যায়। আপনি দেখি আলু একেবারে কম এনেছেন। আচ্ছা আনবো, তুমি রাঁধতে পারবে তো? সেটা তো পারবো, কিন্তু আপনি খাবেন কই? আপনার চাচার তো বাসাতে খেতে না গেলে ওনারা আবার সন্দেহ করবে। আরে সেটা আমি ম্যানেজ করে দেবো, বলবো অফিসে খাওয়াবে। এখন যাও রাতের রান্নার ব্যবস্থা করো, আজ আমি আমার অবউয়ের হাতের খাবার খাবো। রিম নড়ে চড়ে বসে বলল,
রিম চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। স্পর্শ ফোন বের করে টিপতে টিপতে নিজের রুমে চলে আসলো। তারপর ফ্লোরে বেছানো তোষকের উপর লম্বা হয়ে শুয়ে কিছুক্ষণ চুপ থাকার পরেও ওর মনে পড়লো ওর রুমটা পুরো সাজানো গোছানো, অথচ জামা কাপড় ছিটিয়ে ছিটিয়ে থাকার কথা। নির্ঘাত এটা রিমের কাজ, ঘরে থেকে কি আর করবে, বসে বসে এসব করেছে। বাবা, আমার মনে হয় আমাদের পুলিশে একটা মিসিং কমপ্লেন করা উচিত। এসব কি বলছো? রিম বাচ্চা মেয়ে, ওর এখনো হেদায়েত জ্ঞান হয়নি। হয়তোবা আবেগে আর জেদের বসে পালিয়েছে, কিন্তু এর মাঝে যদি ওর কোনো বিপদ হয়, তখন বিপদে পড়ে সে আমাদেরকেই তো মনে করতে হবে, তাই না? এই যে অস্বামী, রান্না হয়ে গেছে, কখন খাবেন? স্পর্শ সে সময় চুল আঁচড়াচ্ছিল। রিমের মুখে নিজের এমন জঘন্য নাম শুনে তার হাত থেকে চিরুনিটা পড়েই গেছে। হালকা কেশে রুম থেকে বের হতেই সে দেখলো রিম মুচকি মুচকি হাসতেছে আর প্লেটে ভাত বাড়ছে। প্রতিশোধ নিল, তাই না? যা ভাবতে চান ভাবতে পারেন। যাই হোক, তরকারিতে কি আছে? আমি আপাততর জন্য শিম কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করেছি, খেতে মজার, আর মসুর ডাল রান্না করেছি। বাহ, পারফেক্ট। চাচি সবসময় মাংস রাঁধে, আবার একদম খাঁটি ছোটখাটো বাংলাদেশি খাবারগুলো জস লাগে। কথা বলতে বলতে স্পর্শ হাত ধুয়ে এসে খেতেও বসে গেছে। রিম হাতে নিজের প্লেট নিয়ে চুপ করে স্পর্শের মুখের দিকে চেয়ে আছে জিজ্ঞাসু চোখে। বেশ হয়েছে তো। খাবার শেষে মাছগুলো সব কাটবো, কিন্তু কথা হলো আপনার পাশে ফ্রিজ তো নেই। আরে বাসায় ফ্রিজ নেই তো কি হয়েছে, পাশের ইউনিটে তো আছে, গিয়ে রেখে আসবো। ভালো বুদ্ধি। খাওয়া শেষ করে রিম রান্নাঘরে গিয়ে মাছ কাটতে মন দিল। স্পর্শ পলিথিন হাতে বসে আছে রিমের সামনে। রিম সুন্দর মতন মাছ কাটছে। নিন, কাটাও শেষ, এবার পলিথিনগুলো নিয়ে পাশের ইউনিটে রেখে আসেন, ততক্ষণে আমি ফ্লোর পরিষ্কার করে ফেলি। স্পর্শ রিমের কথা মতন চলে গেল। রিম উঠে দাঁড়িয়ে হাতের কনুই দিয়ে নিজের অবাধ্য চুলগুলো সামলানোর চেষ্টা করছে। খোপা করাই ছিল, কেমনে যেন খোপার কাঠিটা পড়ে গেছে আর চুলগুলো খুলে গেছে। তাই রিম চুলগুলো কোনো রকম মুখের সামনে থেকে পিঠের দিকে নিয়ে যেয়ে সামনে পা রাখলো হাঁটার জন্য। তাও পা রাখলো কিসের উপর? মাছের উচ্ছিষ্টের উপর। পিছলিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়লো সে। স্পর্শ মাছ রেখে এসে বিছানায় ঢুকে দেখলো রিম পা ধরে নিচে বসে আছে আর ওঠার চেষ্টা করছে। হে কি রিম, কি হয়েছে তোমার? পড়ে গেছি, সাথে ব্যথাও পেয়েছি। বেশি? কই দেখি। পায়ে হাত দেবেন না। তো কি হয়েছে? আমি তো। আরে সেটা না, আমার কাতু কুতু লাগে বলে মানা করলাম। আবার মনে হয় মচকা লেগেছে, দেখি আগে ওঠাতে হবে তোমাকে। এসব আমি পরিষ্কার করে নেবো পরে। উঠতে পারছি না, পায়ে ব্যথা করে। স্পর্শ নিচু হয়ে রিমকে কোলে তুলে নিল। তারপর ওকে ওর রুমে নিয়ে এনে নিচে বসানো তোষকটায় বসিয়ে দিয়ে একটা মলম খুঁজে আনলো নিজের রুম থেকে। বিয়ে না করার ফল। কেন? বিয়ে করলে বুঝি আজ আমি পড়ে যেতাম না? পড়তে না, আমি সামলে নিতাম অন্যভাবে। এখন সামলাচ্ছেন না? করছি, কিন্তু বউ হলে ব্যাপারটা অন্যরকম ছিল। আমার ব্যাগের উপর সাজিয়ে রাখা মাটির ফুলের টবটা দেখেছেন? ময়নামতি থেকে নিয়েছিলাম। তো ওটা দিয়ে এমন জোরে মাথায় এক বাড়ি দিব আপনার বিয়ে করার স্বাদ উড়াই যাইব। ও মা, কি দোষ করলাম? জান তো জান। হাত ধোবে না? সেটা পরেরটা পরে, আপনি যান এখন, স্টুপিড। স্পর্শ একটা ভেঙচি কেটে চলে গেল। রিম হাসতেছে অনবরত, তারপর হাসি থামিয়ে পাটা নাড়ালো চাড়ালো। এখন মোটামুটি আছে, মলম না লাগলেও ঠিক হতো। সামান্য এটা নিয়ে এত হাইপার, আবার বলে বউ হলে নাকি আরো হাইপার হতো। ভাগ্যিস বউ হয়নি। স্পর্শ তার মায়ের সাথে কথা বলছে, লাউড স্পিকার দিয়ে রাখায় ওর মায়ের কথা জোরে শোনা যাচ্ছিল। উনি বলছেন, জানিস রিমঝিম তো পালিয়েছে, কে জানে কোন ছেলের সাথে পালিয়েছে। তবে একেবারে ঠিক হয়েছে, তোর কপাল থেকে গেছে একেবারে। আমি তো মহা খুশি। রিপনকে বলেছি মিষ্টি প্যাকেট কিনে নিয়ে সবাইকে খাওয়াতে, টাকাও দিয়েছি। আমার ছেলে মাথার উপর থেকে শনির দশা বিদায় হয়েছে বলে কথা।
মা প্লিজ বাদ দাও না। রিমঝিম মন খারাপ করে আবার নিজের রুমে ফেরত চলে গেল। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করে তামিমের কথা মনে করলো। সে তামিমকে খুব মিস করছে। তামিম, হ্যাঁ কর। এরকম মুখটা বাংলার পাস করে রেখেছিস কেন? আপু কখন আসবে? আমি আপুর হাতে ভাত খাবো। মা চোখের পানি মুছে লোকমা বানাতে বানাতে বললেন, তোর আপুকে আমরা বেশি জোর করতে গিয়েছিলাম বলে সে আমাদের উপর রাগ করে চলে গেছে। না জানি কেমন আছে, মেয়েটা কিছু খেয়েছে কিনা কে জানে। আপুকে তোমরা কষ্ট দিছো, আমি দেখেছি। আপু শুধু কান্না করতো। তোর আপু চলে আসবে, এখন নেই, হ্যাঁ কর। তোর আপু যদি এসে শোনে তুই খাবার খাসনি ঠিক মতো, তাহলে কিন্তু তোর সাথে রাগ করবে। স্পর্শ মায়ের কথা বলে রুমের লাইটটা অফ করতে গিয়ে থেমে গেল। রিমের কথা মাথায় আসলো হঠাৎ। একবার গিয়ে দেখে আসবো? না থাক, যদি ঘুম থেকে উঠে আমাকে দেখে রাগ করে যাবো না। কিন্তু মন যে আনচান করছে, গায়ে কম্বল টেনেছে কিনা কে জানে। ওর তো রাতে গায়ে কম্বল কাঁথা দেওয়ার প্রতি ইন্টারেস্ট জীবনেও দেখিনি আমি। স্পর্শ রুম থেকে বেরিয়ে সোজা গেল রিমকে দেখতে তার রুমে। ও মা, মেয়ে কি শিয়ানা গো, দরজা লক করে ঘুমিয়েছে। মানে সে জানতো আমি দেখতে আসবো। এই মেয়েটা আমাকে জীবনেও বিশ্বাস করে না, অথচ আমার সাথে একই বাসে থাকে। ভাবতে ভাবতে স্পর্শ চলে গেল ঘুমাতে। রিম বালিশে মাথা রেখে সামনের জানালাটা দিয়ে আকাশের চাঁদটা দেখছে। জানালাটায় কোনো পর্দা নেই। রিম তাই তাকালেই খোলা আকাশটা দেখতে পাচ্ছে, সাথে চাঁদ। কি সুন্দর লাগছে, মনটা চাই গিয়ে ছাদে বসে কিছুক্ষণ। ছাদে বসে চাঁদটা দেখবো, যতক্ষণ না চোখ জুড়ে ঘুম নেমে আসে ঠিক ততক্ষণ। ইস, যদি রিমকে নিয়ে ছাদে দিতে পারতাম। চাঁদটা কি সুন্দরটাই না লাগছে। চাঁদ অদৃশ্য হওয়া পর্যন্ত দেখা যেত। কিন্তু এই আনরোম্যান্টিক অবউকে নিয়ে আমার এসব স্বপ্ন দেখাও সাধে না। থাকুক গিয়ে, আমাকে নাকি ফুলের টপ দিয়ে মারবে। কি সাহস! আরে ওকে জানে আমি কতজনকে মেরে সেদিন বাসায় এসেছিলাম। জানলে আমাকে দিনে রাতে সালাম করতো। যাই হোক, ও আমাকে ভয় পাক, আমি সেটা চাই না। শুধু চাই আমাকে একটু ভালোবাসুক, এতটাই বাসুক যে আমি এত বছরের সিগারেটের নেশাটা এমনি এমনি ছাড়তে পারি। কারণ আমার যেমন নেশা লাগবে, সিগারেটের না। এই মেয়েটার কবে যে সুবৃদ্ধি হবে, আর আমার কাছে এসে বলবে, স্পর্শ আই লাভ ইউ। ভোর 5:05 বাজে, অথচ রিমের খবর নাই। স্পর্শ ব্রাশ হাতে নিয়ে রিমঝিমের দরজার কাছে এসে টোকা দিতে গিয়েও দিল না। হয়তো রিম টায়ার্ড বলে আজ উঠতে পারেনি। আমি বরং বাইরে থেকে নাচতে রাখবো। রিমঝিম যখন উঠলো তখন 7:10 বাজে। সে দরজা খুলে ড্রয়িং রুমে থাকা ঘড়িটার দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। দৌড়ে রান্নাঘরের দিকে ছুটলো সে। স্পর্শ কানে ইয়ারফোন গুছতে গুছতে বলল, দৌড়াতে হবে না, আমি নাচতে এনেছি ম্যাডাম। আমার না আসলে খেয়াল ছিল না, সরি। সমস্যা নেই, ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করবা আমার সাথে। তবে চা কিন্তু তোমাকেই বানাতে হবে। রিম মুচকি হেসে চলে গেল। এদিকে স্পর্শর বাবা আবার ফোন দিয়েছে ওকে। বাবা এই সময় ফোন দিচ্ছে কেন? হ্যালো বাবা। বর্ষ, রিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এইদিকে ওর কারণে আঁকি আর রিয়াবের বিয়েটাও আটকা আছে। কি করি বলতো? আমি কি বলবো বাবা, আমাকে কেন বলছো? রিমঝিম আমার কাছে নেই। তোমার যদি বিশ্বাস না হয় তোমরা 14 গোষ্ঠী এসে দেখে যাও। আরে কথা সেটা না, তোকে তো বিশ্বাস করি, কিন্তু রিহাব নাকি আঁকিকে বলেছে যে সে তোকে সন্দেহ করছে। বেশ, তো ওকে বলো এসে দেখে যেতে, তাহলে তো সব মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেসব মিটে যাবে। বলেছি, কিন্তু সে একবার এক কথা বলছে, বুঝিস তো, একটা মাত্র বোন ওর। বুঝি। আচ্ছা ভাই, আমি এখন নাস্তা করে অফিসে যাব। ঠিক আছে, ভালো থাকিস। রিম চুলগুলো বাঁধতে বাঁধতে রান্নার রুমে চলে গেছে। তারপর চা বসাতে বসাতে বলল, এত শিওর হয়ে যে সবাইকে আপনার বাসা আসতে বলছেন, যদি বাই চান্স কেউ এসে যায় তখন কি করবেন আপনি? চাবি তো আমার কাছে ওরা যাবে চাবির জন্য, আর তার আগে আমি তোমাকে সরিয়ে ফেলবো। আপনি আপনার চাচার কাছে এক্সট্রা চাবি থাকলে? দুটো ছিল, এখন সেই দুটোই আমার কাছে। একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমার কাছে আছে। আরেকটা কথা, যদি পাশের ইউনিটে জিজ্ঞেস করে এই বাসায় কোনো মেয়ে থাকে কিনা তখন? তুমি হয়তো খেয়াল করোনি, আমি বাসা থেকে বের হলে দরজা লক করে যাই। বাসে কেউ থাকলে তো আর লক করতাম না, তাই না? আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। শুধু এটাই বলছি, প্লেটে পরোটা ভাজি নিয়েছি,
এসে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করেন। আমি চা বানাচ্ছি। স্পর্শ রিমের পাশে দাঁড়িয়ে প্লেটটা হাতে নিয়ে রিমের দিকে তাকালো একবার। খয়েরি রঙের সুতির জামা রিমের গায়ে, ওড়নাটা সে সামনে দিয়েছে, তারপর দুপাশ দিয়ে পেছনে ফেলেছে। জামার পিঠের উপর দুটো ফিতাতে গিট্টু লাগানো। স্পর্শ সে ফিতাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমাদের ফিউচারে কি রিমঝিম? রিম চমকে পাশে তাকালো স্পর্শর দিকে, তারপর মুখটা ছোট করে বলল, ফিউচার দিয়ে কি হবে? স্পর্শ কপালটা কুচকে প্লেট হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, কি আর হবে, কারি কারি বাচ্চা হবে। রিমঝিম চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। আগে স্পর্শকে সে মুখের উপর না করে দিত, আর এখন নাটা বলতে পারল না। চা পাতা দিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে সে কাপ হাতে নিল। স্পর্শ মুখটা গোমড়া করে পরোটা খেয়ে যাচ্ছে। রিম ওর পাশে এসে বসতেই ও একটু সরে বসলো। রিম ব্রু কুচকে বলল, ঢং করতে হবে না। কথাটা শুনে স্পর্শ দাঁত গালালো, তারপর রিমের দিকে হুট করে এগিয়ে গেল সে। রিম তো ভয়ে ফ্লোরে আছড়ে গেছে। তারপর ঢোক গিলে বলল, কি কি এরকম এত কাছে আসলেন কেন? দূরে সরে গেল বলে ঢং, এখন কাছে আসলাম, অঢং বলবো না? সরুন আপনি, আমার দম আটকে আসছে। আচ্ছা শুনলাম। রিম উঠে চলে গেল চা আনতে। রান্নাঘরে এসে বুকে থুতু দিয়ে একটা নিঃশ্বাস ফেলে সে চা হাতে নিল। স্পর্শ কঠিন একটা চাহনি নিয়ে রিমের দিকে তাকিয়ে আছে। এই চাহনি দেখে রিমের হাত কাঁপছে অনবরত। স্পর্শ আরেকটু গভীর করে তাকালো। রিম মনে হয় এবার থমকে যাবে, হাঁটার শক্তি হারিয়ে ফেলবে। শেষে বিরক্ত হয়ে সে বলল, আপনি একটু এদিকে তাকাবেন? চোখ দিয়ে তো আমাকে গিলে খাচ্ছেন রীতিমতো। স্পর্শ হেসে হেসে বলল, কি আর করবো, আসবাবপত্র বলতে তো আমার কাছে একটা জিনিসই আছে। আমি জিনিস? তোমাকে কই বললাম? বললাম আমার হাতের ঘড়ির দিকে চেয়ে, অফিস টাইম হয়ে গেছে, জলদি করে চা খেয়ে রেডি হয়ে যেতে হবে আমায়। দাও দাও চা দাও। স্পর্শ চায়ে চুমুক দিয়ে কাপ সাথে করে নিয়ে নিজের রুমে চলে গেল রেডি হতে। রিম পিছু পিছু এসে বলল, আজ সারাদিন কি করব আমি? স্পর্শ টি শার্টের উপর দিয়ে হালকা নীল শার্ট পরতে পরতে বলল, কেন, রান্না করবা? কাজ তো দিলামই। সেটা তো 12টায় শেষ হয়ে যাবে। তারপর? স্পর্শ ইস্তিয়াক 12:30টায় আসবে, চলবে? এত জলদি আসবেন? লাঞ্চ টাইমে আসবো, খেয়ে আবার চলে যাব। তো তারপর বিকেল পর্যন্ত কি করব? কি করবা? আমার রুমে এসে ঘুমিয়ে পড়ো। আমার রুমে বারান্দা দিয়ে মিষ্টি আলো আসে। মিষ্টি খাওয়া শুনছি, কিন্তু আলো হয় নাকি? মিষ্টি সবকিছুই হয়, তুমি কি করে উপভোগ করবা সেটা তোমার ব্যাপার, বুঝলে? কথাটা বলে স্পর্শ পায়ের জুতোর ফিতা লাগাতে লাগাতে আবার বলল, আমার কাছে আমার সামনের মানুষটার সব কিছু মিষ্টি লাগে। রিম চোখ বড় করে বলল, মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আবারও নেগেটিভ, সব কিছু মিষ্টি মানেটা হলো। স্পর্শ ব্যাগ নিয়ে আবারও রিমের দিকে চেয়ে বলল, মানে ধরো তোমার কথা, তোমার হাসি, তোমার কাজ। স্পর্শ বাসা থেকে বেরিয়ে দরজা লাগাতে লাগাতে বলল, আর শেষে তোমার ওই ঠোঁট জোড়া। রিম এপারে থেকে মুখে হাত দিয়ে চুপ করে আছে। কি অসভ্য লোকটা। আজকে রিম দোটানায় পড়ে গেছে। হাতে শিম আর টমেটো, মাছ আছে, ইলিশ, আবার ফুলকপিও আছে। সবগুলো দিয়ে রাখবো? রাধি, সাথে কিছু থাকলে ভালো হতো। ভালো বুদ্ধি। সিমের ভর্তাও বানাবো, কিন্তু ভর্তা করবো কিসে? রিম নিজের ফোনটা হাতে নিল স্পর্শকে ফোন দেওয়ার জন্য। তখনই ওর মনে পড়লো তার কাছে স্পর্শের নাম্বারই তো নেই। এখন কি হবে? আবার আদা রসুন বাটাও তো লাগবে। থুর থুর। রিমঝিম ভাবতে ভাবতে ওর মনে পড়লো স্পর্শর রুমে সেই লোহার হাতুড়ির মতন কি যেন একটা দেখেছিল, যেটা হাতে নিয়ে স্পর্শ ব্যায়াম করে। তাই এক দৌড়ে স্পর্শের রুমে এসে হাজির হয়েছে। সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দাঁত গালালো সে।
এটা দিয়ে আদা রসুন থেতো করে তরকারিতে দেবো, ব্যাস হয়ে গেল। সব রান্না শেষ করে রিম স্পর্শের জন্য অপেক্ষা করছে। 12:30 বাজতে 2-3 মিনিট বাকি। আর এখনো আসছে না কেন? এত একা বাসায় থাকা যায়? উফ, বিরক্ত লাগছে প্রচুর। মা, কাল পরশুর দিকে স্পর্শ যে ফ্ল্যাটে থাকে সেটাতে গিয়ে চেক করে আসবো। আমি ওই স্পর্শকে একটুও বিশ্বাস করি না। আর তুমি ভাবো একটু, যে ছেলে রিমির জন্য এত বছর ধরে পাগল ছিল সে কিনা তো চুপচাপ, তা কি হতে পারে? আসবো পারে আখি, তুমি এ সময়ে? একটা কথা বলার ছিল। আপনি যে ভাইয়াকে এত সন্দেহ করছেন, ভাইয়া কিন্তু রিম এই বাসায় থাকা অবস্থাতেই উত্তরায় চলে গিয়েছিল, কারণ রিম ভাইয়ার থেকে হয়তোবা দূরে সরতে চেয়েছে, আর তাই ভাইয়াও ওর কথা রেখেছে। তাহলে আপনি কেন ওকে সন্দেহ করছেন শুধু শুধু? 12:30 বাজতে 2-3 মিনিট বাকি। আর রিহাব চুপ করে থাকলো, আর কিছু বলল না। আখি রিহাবের কাঁধে হাত রেখে বলল, কয়দিন ধরে অফিস যাচ্ছেন না, খাচ্ছেন না, নিজের খেয়াল রাখুন অন্তত। আমার বোন কেমন আছে তা জানি না আমি, আমার নিজের খেয়াল রাখার কোনো মানসিকতা আপাতত নেই। বলল। রিম গালে হাত দিয়ে ফ্লোরে বসে আছে। স্পর্শ ঠিক 12:30টায় বাসায় ঢুকেছে। রিম ওকে দেখেই মুচকি হাসলো, তারপর আবার মুখটা গোমড়া করে বলল, এটা কেমন কথা বলুন তো? আমার কাছে আপনার নাম্বার নেই কেন? সেটা তো তুমি জানো, এতটা বছরে কয় লাখ বাজে কল দিয়েছিলাম তোমায়, জীবনেও সেভ করো না, এখন আবার আমাকে চোখ রাঙাতে এসেছে। স্পর্শর ধমকে রিমির চোখে পানি এসে গেছে। বাচ্চাদের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে, তারপর মুখ ঘুরিয়ে নিজের রুমে চলে গেল। স্পর্শ এক হাতে ব্যাগ আর আরেক হাতে নিজের টাইটা ধরে দাঁড়িয়ে আছে। পথে দাঁড়ানো অসহায় ভিখারি মনে হচ্ছে নিজেকে। কি বললাম আমি? ধমক দিলাম না তো, তাহলে ছলো ছলো চোখে তাকিয়ে চলে গেল কেন? সামান্য 2 লাইনও বলা যাবে না? ছেলেরা বউকে কথা বলার আগে ভেবে চিনতে বলে, এটা বিশ্বাস করতাম না এতদিন, তবে আজ কেন যেন খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে কথাটা। আসলেই ভেবে শুনে বলতে হবে মনে হচ্ছে। রিম গুটি সুটি দিয়ে নিচে বিছানায় তোষকে বসে আছে। স্পর্শ দরজার কাছে এসে বলল, ও বউ, কি বেঁধে গো, দিব না? ধমক দেওয়ার আগে ভাবা উচিত ছিল। তুমি খাবার না দিলে কিন্তু আমি খেয়ে নেবো না, কিন্তু বলে দিলাম। আর দরকার পড়লে চাচার বাসায় গিয়ে কিন্তু খেয়ে আসবো, আমারও রাগ কম না। কথাটা বলে স্পর্শ উল্টো পথে হাঁটা ধরল। রিম পেছন ফিরে তাকিয়ে দেখলো স্পর্শ চলে যাচ্ছে দরজা খুলে। ওকে চলে যেতে দেখে ওড়না নিয়ে ছুটলো রিম সেদিকে, তারপর চিৎকার করে বলল, দিচ্ছি খাবার, বসুন। স্পর্শ মুচকি হেসে হাত ধুতে চলে গেল। রিম মাথায় একটা বাড়ি দিয়ে বলল, এই লোকটার সাথে রাগ করেও পার পাওয়া যাবে না, আগেই বোঝা উচিত ছিল আমার। রিম খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, আদা রসুন বাটা বা ভর্তা করার তো পাটা নেই, আবার মিক্সারও নেই। আমার আজ অনেক কষ্ট হয়েছে। সবুজ করো, এনে দেবো। আস্তে আস্তে সাজাচ্ছি সব, তাড়াহুড়ো করলে খারাপ জিনিস পড়বে কপালে। আমার জন্য না কিসের সারপ্রাইজ আছে? যখন দেবো তখন দেখবে। রিম এবার প্রচন্ড রেগে গেছে, তাতে দাঁত চেপে বলল, কথা সব এমন ছুঁড়ে ছুঁড়ে মারছেন কি জন্য? কি করেছি আমি? সুন্দর করে কথা বলতে পারি না? আবার বড় বড় কথা? এবার আমি চড় বেড়ে বসিয়ে রাখবো তো ভাই, খুব পাকা পাকা কথা শিখে গেছো নাকি? আপনি মারবেন আমায়? রিম চর বসিয়ে দিল স্পর্শর গালে, তারপর বলল, নিন, আমি মেরে দিলাম, এবার কি করবেন করেন। স্পর্শ খিলখিল করে হাসতে হাসতে বলল, যাক, আর একটা চড় হাসিল করে দিলাম তাহলে। রিম যেন আকাশ থেকে পড়ল, তার খাওয়াই বন্ধ হয়ে গেছে। জেদের বসে সে কিনা বিপদের মুখোমুখি এসে গেল। কি বোকা আমি, ধুর, অসহ্য। আরো মারো, ভালো লাগছে তো। কথা বলবেন না একদম, আপনি একটা গুটিবাজ। গেল। স্পর্শ খালি প্লেট নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, সেঞ্চুরি পূর্ণ হলে এই স্পর্শ তোমাকে স্পর্শ করবে, মনে রেখো বউ। রিমঝিম কথাটা শুনে ঢোক গিলল আর প্রতিজ্ঞা করলো যে সে আর জীবনও স্পর্শর গায়ে হাত তুলবে না। কি একটা বিপদে আছি আমি, ধুর। স্পর্শ হাত ধুয়ে আবার বেরিয়ে গেছে অফিসের জন্য। রিম স্পর্শর রুমের দরজার কাছে এসে ওর বিছানার দিকে চেয়ে আছে। উনি বললেন মিষ্টি আলো আসে, তা তো বুঝলাম, কিন্তু আলো আসলে ভালো ঘুম হয় সেটা বুঝলাম না আমি।
যাই হোক, একবার ট্রাই করে দেখি কি হয়। রিমঝিম নিচে বিছানার তোষকের উপর বসে বারান্দার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। মিস্টার যে বলেছিল সত্যি কিন্তু তাই। এবার ঘুম আসে কিনা সেটাই দেখার বিষয়। রিমঝিম অনেকক্ষণ বসে থাকার পর ওর মনে হলো খুব করে ঘুম আসছে, কিন্তু কেন? 4টা বেজে এসছে, আমার তো এ সময় ঘুমানোর অভ্যাস নেই। তাও এসব ভাবতে ভাবতে রিমঝিম ঘুমিয়েই পড়ল শেষমেশ। স্পর্শ ঠিক 5:30টার দিকে বাসায় ফিরল, তাও সাথে নিয়ে 15 থেকে 20টার মতন ফুল গাছের টব। রিমের বারান্দায় সাজাবে তাই, এইটাই সেই সারপ্রাইজ। রিমঝিম যে ফুল গাছ পাগলি তা স্পর্শ ভালো মতন জানে, তাকে আর মুখ ফুটে বলার প্রয়োজন নেই। অবশ্য স্পর্শ রিমের ব্যাপারে A to Z সব জানে, কোনো কিছুই অজানা নয়। তো সে চুপি সারে দরজা খুলে এদিক ওদিক তাকালো। রিমঝিমের রুমটার দরজা খোলা, ভেতরে সে নেই। তার মানে যা চেয়েছিলাম তাই, রিম আমার রুমেই ঘুমাচ্ছে। যাক, ভালো হয়েছে, এই সুযোগ আমি ফুল গাছগুলো নিয়ে সাজাই। দারোয়ান না থাকলে অতগুলো টব আনতে আনতে আজ আমার ভোর রাত লেগে যেত। ভেতরে ঢুকে স্পর্শ আলতো করে দরজা লাগিয়ে সোজা গেল রিমঝিমের রুমের বারান্দার দিকে। পাক্কা 1 ঘন্টার মধ্যে সে বারান্দাটা প্রায় সাজিয়ে ফিটফাট করে ফেলল। তারপর কপালের ঘাম মুছতে মুছতে নিজের রুমে এসে দেখলো রিমের কম্বলটা ওর গায়ে জড়িয়ে মুখটা ভেতরে গুজে ঘুমাচ্ছে, যেন এক ছোট্ট শিশুর মতো। স্পর্শ ওর কাছে এসে ওর কপালটা ছুঁতেই রিমঝিম চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। তারপর সরে গিয়ে উঠে বসে পড়ল সে। এরকম সাথে সাথে জেগে যাওয়ার কারণ আছে, আর তা হলো স্পর্শর হাত ঠান্ডা ছিল। স্পর্শ হালকা কেসে বলল, জাস্ট একটু গলাটা ধরে দেখতে চাইলাম, তার ভালো মতো হলো না। রিম ওঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আর হবেও না। স্পর্শ মুচকি হেসে রিমের কাছে এগিয়ে আসতেছে। রিম ভয়ে দেওয়ালের সাথে লেগে গেছে ততক্ষণে। তারপর ও মুখ ফুটে কিছু বলার আগে স্পর্শর চোখে একটা গোলাপি ফিতা বাঁধা শুরু করে দিল। এই কি করছেন আপনি? চোখ বাঁধছেন কেন? বললাম না সারপ্রাইজ দেব। ও তাহলে ঠিক আছে, চাচাবো না আর। ছেঁচালে দাঁত ভেঙে দেবো তোমার। স্পর্শ রিমের হাত ধরে টেনে ওর রুমে নিয়ে আসলো। তারপর বারান্দায় এসে ওর চোখ থেকে ফিতাটা খুলে ফেললো। রিমঝিম হা করে তাকিয়ে আছে। পুরো বারান্দার গ্রিল জুড়ে ছোট বড় ফুলের টব, নানান প্রজাতির। খুশিতে রিমঝিমের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। স্পর্শ ওর কানের কাছে ফিসফিস করে বলল, সারপ্রাইজ। রিম মুচকি হেসে ওর দিকে তাকিয়ে এক লাফ দিয়ে বলল, জলদি করে ফ্রেশ হয়ে আসেন, বাঁধাকপির পাকোড়া চা খাওয়াবো এই খুশিতে। স্পর্শ মাথার চুলগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল, হাত পা টিপে দিবা, অনেক কষ্ট পেয়েছি। রিমের সেদিকে খবর নেই, সে ফুলগুলো সব ছুঁয়ে ছুঁয়ে দেখে যাচ্ছে। স্পর্শ ফ্রেশ হয়ে বের হতেই নাকে পকোড়ার ঘ্রাণ আসলো, আর এক দৌড়ে সে রান্নাঘরে এসে হাজির। রিম পকোড়া ভাজছে। স্পর্শ বাটি থেকে গরম গরম একটা নিয়ে মুখে পুরে হা হু করতে করতে বলল, এটা দেখি খুব গরম। সবে মাত্র নামিয়েছি, আপনার দ্বারা কি সবুজ জিনিসটা হয় না একদমই? কে বলে হয় না? এতটা বছর ধরে তোমাকে কিছু করি নাই, সেটা কি আমার সবুর হওয়ার প্রুফ দেয় না? আমাকে কিছু করেননি মানে কি? হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছেন? রিম হাতে চামচ নিয়ে নাড়িয়ে নাড়িয়ে স্পর্শের দিকে চেয়ে চেয়ে কথাটা বলল। স্পর্শ ঢোক গিলে বলল, না মানে ধরো প্রেম করলাম না, সেটা আর কি। নেগেটিভ ভাবো কি জন্য সবসময়? আপনার সাথে প্যাচাল করাটাই বেকার। জানতো এখান থেকে হুদাই বিরক্ত করতে আসে। আমার বাসা, আমার রান্নাঘর, আমার। রিম চোখ বড় করে চেয়ে বলল, খোটা দিচ্ছেন, চলে যাব? না না থাকো, হুমকি দিও না, যাচ্ছি, আমি যাচ্ছি। রিমঝিম চুপচাপ সব পকোড়া বানিয়ে চা বসিয়ে দিয়ে স্পর্শর কাছে গেল। স্পর্শ নিজের রুমে গালে হাত দিয়ে বসে রিমের ছবির সাথে কথা বলছে। তোমার কি দিলে দেওয়া হয় না গো? এত হ্যান্ডসাম একটা রেডিমেড ছেলে পেয়েও তোমার কিছুই ফিল হয় না তোমার? হ্যাঁ, মানে আমার সাথে রেডিমেড বাসাও ফ্রি, সব ফ্রি। তুমি হ্যাঁ বললেই তো বাচ্চাও ফ্রি হয়ে যাবে। বাট তুমি যাকে বলে সুখে থাকতে ভূতে গিলাই, তোমার হয়েছে সেটা। আরে এখন সময় হলো আমাদের সংসার করার।
হ্যাঁ মানছি আমরা অলরেডি সংসার করছি, কিন্তু সংসার পূর্ণতা পায় তখন যখন সেখানে স্বামী এবং স্ত্রী থাকে, বাচ্চা কাচ্চা থাকে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেবি। একা রুমে শুতে তোমার কেমন লাগে? খারাপ, তাই তো? আরে খারাপ তো লাগবেই, ভয়ও লাগবে, কিন্তু ধরো যখন আমরা বিয়েটা করে নেব তখন না লাগবে ভয়, না লাগবে বোরিং, তাই না রিম? রিম দরজার কাছে দাঁড়িয়ে স্পর্শ সব কথাগুলো শুনল, তারপর কপালটা কুঁচকে বলল, চুলার তাকটার নিচে একটা ঝাড়ু দেখেছিলাম, আপনি দেখেছেন? স্পর্শ রিমের ছবির দিকে তাকানো অবস্থায় বলল, দেখেছি তো। তো সেটা দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে দিব। স্পর্শ ভাবনার জগৎ থেকে বেরিয়ে হকচকিয়ে দরজার দিকে তাকিয়ে রিমকে দেখতেই ভয়ে গলাটা শুকিয়ে গেল তার। রিম এগিয়ে এসে পকোড়ার বাটিটা ওর হাতে ধরিয়ে দিয়ে নিজে ওর পাশে দূরত্ব বজায় রেখে বসে বলল, আচ্ছা, আপনার কাছে কোনো উপায় না পেয়ে থাকতে আসাটা কি অপরাধ ছিল আমার? আপনি সেই শুরু থেকে বিয়ে বিয়ে করে যাচ্ছেন, আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। এতটাই অসহায় আছে আমি যে কিছু করতে পারছি না। স্পর্শ মুখটা ছোট করে বলল, তোমার দুর্বলতার সুযোগ আমি নিই নাই কখনো, আর নেবও না। অন্তত এই অপবাদটা দিও না। আমি 3টা বছর ধরে তোমাকে চেয়ে এসেছি, কিন্তু তুমি কখনো চাওনি আমাকে। তুমি আমার থেকে মুক্তি চেয়েছো বলেই আমি আমার পরিবার ছেড়ে এখানে চলে এসেছিলাম, কারণ তোমাকে কাছে রেখে তোমার থেকে দূরত্ব বজায় রাখা আমার কাম্য নয়। কদিন ধরে নিজেকে মানিয়েও নিয়েছিলাম, কিন্তু তারপরেও তুমি আমার কাছে ফিরে এলে। এমন অবস্থাতে ফিরে এলে যে সময় তোমাকে ফিরিয়ে দেওয়ার কোনো বই ছিল না আমার হাতে। সেই তুমি আবারও আমার কাছে, এমনকি এখন আগের চেয়েও বেশি কাছে। সারাক্ষণ আমার চোখের সামনে আমি তোমাকে দেখি। এখনের পরেও তোমাকে সামনে পেয়েও না ছোঁয়ার বা অনুভব না করার ধৈর্য আমি রাখতে পারছি না রিম। তাহলে আমি চলে যাব, আপনার যেহেতু এত কষ্ট হচ্ছে। থাক, আমি না হয় নিজেকে অন্য নেশা আসক্ত করে নেব, যাতে তোমার নেশা আমাকে না ধরতে পারে। চেষ্টা করব, তাও আমার থেকে চলে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না। রিম কিছু না বলেই উঠে চলে গেল। স্পর্শ ওর চলে যাওয়া দেখছে। রিম দরজা পর্যন্ত গিয়ে থামলো, তারপর পেছন থেকে বলল, যাব না, আপাতত রান্নাঘরে যাচ্ছি, চা বসিয়েছিলাম তো তাই। স্পর্শ মুচকি হেসে পকোড়ার বাটিটা হাতে নিল। সাথে সাথে স্পর্শ একটা বই হাতে নিয়ে ওলট পালট করছে আর চা খাচ্ছে। রিম তার বারান্দা বিলাসে বেশ ব্যস্ত, মাঝে মাঝে চায়ে চুমুকও দেয়, যদিও শীতকালে আবার জলদিতে চা ঠান্ডা হয়ে যায়। তাই রিম এত ব্যস্ততার মাঝেও চায়ে চুমুক দিতে ভুলছে না। এখানে একটা চেয়ার নিয়ে উপন্যাস পড়লে মন্দ হতো না, কিন্তু এই লোকটার বাসায় তো কিছুর ছিটে ফোটাও নেই। উফ, গিয়ে যে জিজ্ঞেস করব সেটাও হবে না। গুরু করবে বিয়ে নিয়ে আলাপ। এতগুলো চর মারলাম, তাও বুদ্ধি খুলো না লোকটার, অসহ্যকর। রিম খালি চায়ের কাপ এনে রান্নাঘরে রেখে সব রুমে লাইট জ্বালালো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। স্পর্শ রুমে বাতি জ্বলছে না, আর এর ভেতরে কোনো সারা শব্দও আসছে না। কি ব্যাপার, কি হলো? রিম জলদি ওর রুমের দরজার কাছে আসতেই দেখলো মহাশয় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। হাতের বইটাও অগোছালো করে রেখেছে। অবশ্য অফিসে যে কাজ করে তাতে এমনটাই হওয়ার কথা, আর প্রাইভেট কোম্পানিগুলোর কথাই নাই বললাম। রিম কাছে এসে স্পর্শর হাত থেকে বইটা নিয়ে ওর গায়ে কম্বলটা টেনে দিয়ে পাশে বসলো। তারপর বইটা উল্টিয়ে পাল্টিয়ে দেখা শুরু করলো। সে বইটা একটা ইংলিশ বই, নাম হলো এম্মা ইলুস্ট্রেটেড। কভারে লোক বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, পাশে একটা মহিলা, মনে হচ্ছে তারা স্বামী স্ত্রী, আর কোলে একটা তাদের বেবি। একটা নভেল বই, এটা লিখেছেন জেনি অস্ট্যান। যাই হোক, সব কৌতূহল এখান পর্যন্ত সীমিত, ব্যাস। আমি পারবো না এটা। ইংলিশ বইগুলো পড়তে হলে ইংরেজিতে পারদর্শী হওয়া লাগে। আমি বাংলা মিডিয়ামে পড়েছি, পড়লে বাংলা উপন্যাসই পড়বো। এসব এই করলা টাইপের লোকেরাই পড়ুক, হি হি হি, করলা। রিম ফিক করে হেসে দিল, তারপর উঠে চলে গেল নিজের রুমের দিকে। গালে হাত দিয়ে সে এখন বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে। কি এক বোরিং লাগছে সব। বাসায় সবার মাঝে থেকেও এই লোকটাকে মিস করতাম, আর এখন এই লোকটার কাছে থেকে বাকি সবাইকে মিস করছি। রিমঝিম ফোনটা খুললো, তারপর কি সব ভেবে আবার অফ করতে যেতেই কল আসলো বাসার ল্যান্ডলাইন থেকে। রিমের চোখ কপালে, সে ঢোক গিলে ভাবনায় পড়ে গেল, ধরবে কি ধরবে না। তারপর অনেক ভেবে কলটা ধরলো। উপাস থেকে ছোট্ট আওয়াজ ভেসে আসলো, আর সেটা হলো, রিমাপু।
রিমের কলেজাটা যেন ঠান্ডা হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে। তার কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তামিম কেমন আছিস? আপু। তামিম কেঁদে ফেলল। আর কিছু বলতে পারছে না সে। রিম নিজেও কাঁদছে, তাও নিজেকে সামলে বলল, কাঁদছিস কেন? কান্না থামা। আপুর সাথে কথা বলবি না? আপু খেয়েছো? তুই খাচ্ছিস তো ঠিক মতো? খাচ্ছি। মা বলেছে তুমি আমার না খাওয়ার কথা শুনে রাগ করবে, তাই খাচ্ছি। আসবে কবে? আসবো একদিন। বাকি সবাই কেমন আছে? আর তুই ঠিক এ সময় আমাকে কল করলি কি করে? তুই জানলি কি করে আমি ফোন খুলেছি? সবাই প্রথম দিন তোমাকে ফোন করার পর বন্ধ পেয়েছি, আর ফোন করেনি। কিন্তু আমি রোজ এই সময় তোমাকে ফোন করি, ফোনের প্রতিবার বন্ধ বলে, তবে আজ খোলা বলল। কথাটা শুনে রিমের বুক ফেটে কান্না পাচ্ছে। তারপর সে শক্ত গলায় বলল, আপু জলদি ফিরে আসবো। কাউকে বলবি না আমার সাথে যে তোর কথা হয়েছে। রোজ এ সময় আমাকে ফোন দিস কেমন? আচ্ছা বাই। রিম লাইন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনটা কি কঠিন, গোলাকার ধাঁধার মতো। মানুষ কি চায় তা সে নিজেই জানে না। আসলে বর্তমান নিয়ে খুশি হতে পারে খুব কম মানুষ, কিন্তু অতীত মনে করে বর্তমান ভবিষ্যৎ দুটোই নষ্ট করে। আর কেউ ভবিষ্যৎ মনে করে বর্তমান নষ্ট করে। এখন মনে হচ্ছে সেদিন স্পর্শর থেকে মুক্তি না চাইলে আজ এত কিছু হতোই না। স্পর্শ ঠিক 7:30টার দিকে উঠে পড়ল আবার। মাথার পাশে বইটা বন্ধ করে রাখা দেখে তার আর বুঝতে বাকি নেই যে রিম এসেছিল। বিছানা ছেড়ে উঠে সোজা রান্নাঘরে গেল সে। পানি এক গ্লাস হাতে নিয়ে খেতে খেতে রিমের রুম পর্যন্ত এসে বলল, আসবো? রিম বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে দূরের এক বাড়ির ছাদ দেখছিল। স্বাভাবিক গলায় সে বলল, আসুন। বোরিং লাগে? রিম জানালার গ্রিল থেকে মাথাটা উঠিয়ে বলল, প্রচুর। তাহলে চলো যাই। কোথায়? স্ট্রিট ফুড খেতে আর স্ট্রিটে হাঁটতে। রিম মুচকি হেসে বলল, আপনার চাচা যদি দেখে ফেলে? ওদের গলিতে যাবো দরকার হলে। এখন যাবো কিনা সেটা বলো, নাহলে আমি যাই সিগারেট কিনতে। রিমঝিম সোজা দাঁড়িয়ে বলল, যাবো তো, চলুন। রাত 8টার ঢাকা শহর, তবে গলি আর কি। মেইন রোডে তারা আর গেল না, গলি গলিতেই হাঁটছে। রিমের চোখ আশপাশের রাস্তাগুলোর দিকে, আর স্পর্শর চোখ রিমের দিকে। কিন্তু যখন রিম ওর দিকে তাকায় মাঝে মাঝে, তখনই সে মুখটা ফিরিয়ে নিজের রোডের দিকে নেয়। মানে সে বোঝাতে চায় যে সে রোড দেখতে দেখতে হাঁটছে, রিমের দিকে নয়। রিম একটা শব্দ কথাও বলছে না। শেষে স্পর্শ বলে উঠল, তুমি জানো আমরা কত দূর চলে এসেছি? কত দূর? ফুলবাড়িয়া। আমাকে জায়গার নাম বলে লাভ নেই। আমি ধানমন্ডি ছাড়া কিছুই চিনি না। সে যাই হোক, এবার তো মেন রোডে চলো। মেন রোড না গেলে ঝালমুড়ি চটপটি কই বাবা? আমার দিকে তাকিয়ে দেখুন। বাসায় পরা জামা গায়ে মানুষ কি বলবে? স্বয়ং আমি কিছু বলছি না, আর তুমি মানুষ কি বলবে তা নিয়ে ভাবছো? হ্যাঁ, আপনার সাথে সামান্য কথা বলাও পাপ আমার। চলুন এখন। শুধু ভেলপুরি খাইলেই হবে? এমনিতেও বিকেলবেলা পাকোড়া খেয়েছিলাম। আগে চলো। দুজন মিলে এই গলি ছেড়ে মেইন রোডে আসতেই এক কাতারে স্ট্রিট ফুডের দেখা পেয়ে গেল। রিম একটা চেয়ার টেনে বসে এদিক ওদিক তাকাচ্ছে। তার মনে হচ্ছে তাকে বাসার জামাতে জরিনা সখিনা মনে হচ্ছে। ইস কি লজ্জা! এমন জানলে বোরকাটা পরে আসতাম। এদিকে এক মহাশয়কে দেখো, কি সুন্দর জিন্স আর হুডি পরে নায়ক নায়ক লুক নিয়ে রোডে ঘুরঘুর করছে। স্পর্শ ভেলপুরি আর ঝালমুড়ির অর্ডার দিয়ে আস্তে আস্তে বলল, আমাকে অমন চোখ দিয়ে গিলে খাচ্ছিলে কেন? গিলবো না? আপনাকে তো আগে চিবানো উচিত। তো আমি আগেই বলেছিলাম আমরা স্ট্রিট ফুড খেতে বের হচ্ছি, তুমি তৈরি হয়ে নিলেই পারতা। আমি তো আর মানা করিনি। আর এখনকার মানুষেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটায়। আরেকজন কি পড়লো না পড়লো, ভালো জামা পড়লো নাকি উল্টো জামা পড়লো, তাদের কিচ্ছু যায় আসে না। রিম পাল্টা জবাবে কিছু বলতে যাবে, তার আগেই একটা ছেলে দূর থেকে আসতে আসতে বলল, স্পর্শ।
রিম নিজের মুখের কথা মুখের ভেতরেই রাখলো, আর বের করলো না, কারণ যে ছেলেটা এদিকেই আসছে এবং তার কোলে একটা বাচ্চা, তার পাশে তার বউ, তাও কি স্মার্ট। এদিকে রিম জরিনা হয়ে বসে আছে। এখন কোন দিকে পালাবে সে? আরে 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 সিয়াম যে, আসো আসো বসো, আড্ডা হবে তাহলে। পাশে কি তোর ওয়াইফ? কথাটা শুনে রিম চোখ বড় করে না বলতে যাবে, তার আগে স্পর্শ দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, যার কথা বলেছিলাম। রিম রীতিমতো টাসকি খেয়ে স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে, আর এদিকে স্পর্শ ভুলেও ওর দিকে তাকাচ্ছে না। সিয়াম তার বউকে নিয়ে স্পর্শ আর রিমের সামনাসামনি বসলো। স্পর্শ আর সিয়ামের কথাবার্তায় বোঝা গেল সিয়াম হলো স্পর্শের অফিসের কলিগ। সিয়ামের ওয়াইফ ফিয়া চেয়ার টেনে রিমের পাশে বসে বলল, তা বিয়ে তো নতুন হলো, হানিমুনে কোথায় গেলাম? রিম কি বলবে না বলবে ভেবে না পেয়ে বাচ্চার গাল টেনে বলল, আপনার বাবুটা কিউট। তুমিও কিউট, খুব কম বয়সে বিয়ে করেছো মনে হয়। স্পর্শ মুখে একটা হাসি রেখে রিমের দিকে তাকাচ্ছে আর সিয়ামের কথার উত্তর দিয়ে যাচ্ছে। এদিকে মুহূর্তেই বিবাহিত অ্যাওয়ার্ড পেয়ে রিম আবল তাবল উত্তর দিয়ে যাচ্ছে হিয়াকে। যেমন হিয়া বলল, বিয়ের পর হানিমুন গিয়েছিল কিনা ওরা? গেলেও কোথায় গিয়েছিল? রিম কপালটা কুঁচকে বলল, কি আর বলবো ভাবি, আপনার ভাই এত কিউটটা আমাকে বিয়ের পর আজকেই বাসা থেকে বের করেছে, তাও এখানে ভেলপুরি খাওয়ানোর জন্য। এ কি স্পর্শ ভাইয়া, রিম এসব কি বলছে? কি বলছে? বলছে আপনি নাকি কিপটা। কিছু ছেলে তো বাসা থেকেই বের হয় না, অফিস টু হোম, হোম টু অফিস। আমি তেমন হয়নি বলে ওকে বলেন মাথা ঠুকরে শুকরিয়া করতে। হিয়া মুখটা ছোট করে বলল, ঠিকই বলেছেন, হোম টু অফিস আর অফিস টু হোম টাইপের ছেলে যদি দুনিয়াতে থেকে থাকে, তবে সেই শাড়ির প্রথম জন আমার হাজবেন্ড। স্পর্শ দাঁত কেলিয়ে সিয়ামের কাঁধে হাত রেখে বলল, তাও তো আপনি ওকে পরই একটা গিফট করেছেন, নাহলে এমনি এমনি মানুষ কি বা গিফট করে। আজকালকার মেয়েরা বিয়ের 5-6 বছর পরেও বাচ্চা নিতে বললে বলে ফিগার নষ্ট হয়ে যাবে। রিমের গায়ে লাগলো কথাটা। স্পর্শ এমন খোঁচা মেরে কথা বলছে কেন? আমাকে কি বিয়ে করেছে? বিয়ে করলে না হয় পরের দিনেই, না মানে 1 বছর পরেই বাচ্চা গিফট দিতাম, তাই বলে খোঁচাচ্ছে কেন? থাক থাক, এমন কম বয়সের বউ থেকে এত জলদি এসব আশা করবেন না ভাইয়া, একে আগে ম্যাচুয়ার হতে দিন। আমি তো এখনই গিফট চাচ্ছি না, কথার কথা বললাম আর কি। আচ্ছা ভাই, শপিং করতে বেরিয়েছিলাম, এমনিতেও লেট হচ্ছে, আমরা আপাতত যাই। তুমি কিন্তু তোমার বউরে নিয়ে আমাদের বাসায় অবশ্যই আসবা। আচ্ছা আসবো। রিম কোমরে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে স্পর্শের হুডির রশি টান দিয়ে বলল, বাচ্চা 5-6 বছরেও বাচ্চা, বাসায় চলো, তোমার হাড় গুঁড়ো করে তাতে হরলিক্স মিক্স করে খাওয়াবো। বেয়াদব কোথাকার। ও মা, তোমার গায়ে লাগলো কেন? আমি তোমার বউকে বললাম, মানে যে ফিউচারে হবে। তুমি তো আমার বউ না, তাহলে এত গরম দেখাচ্ছ কেন? ওনাদের কাছে তো আমি আপনার বউ। আমার কাছে তো না, সমাজের কাছে তো না, তাহলে তো নয়। তাহলে আর ওনাদের কাছে আমাকে আপনার বউ বানালেন কেন? ফ্রেন্ড বললেই হতো। আর এই বিষয়টা হলো, নতুন বিবাহিত কর্মচারীকে বোনাস দেওয়া হয় আমাদের অফিস থেকে, আর এই সময়ে আমার টাকার প্রয়োজন ঘরটা সাজানোর জন্য। আর তাই আমি কাল বলেছি আমার হুট করে বিয়েটা হয়ে গেছে, যে কারণে এই মাসের শেষে আমাকে বোনাস সময়ে বেতন দেওয়া হবে, বুঝলে ঘুগি? আচ্ছা, আর বাচ্চা হলে বোনাস দেয়? রিম ব্রু কুচকে বলল, মজা করছো? একদমই না। ওকে চলো এখন বাসায় ফিরি, রাত হয়ে যাচ্ছে তো। হাঁটতে হাঁটতে বাসা পর্যন্ত এসে দুজনে এবার লিফটের ভেতর ঢুকলো। স্পর্শ লিফটের 3 তলার বাটনে চাপ দেওয়ার আগেই রিমঝিম হাত বাড়িয়ে লাস্ট যে তলা আছে সেটাতে টিপ দিয়ে দিল। এ কি করলা? ছাদে গিয়ে ঘুরে আসবো, এই বিল্ডিং এর ছাদ দেখা হয়নি আমার। আমি তো ভাবলাম কি নাকি। এসব ভাবতে কে বলে আপনাকে? এদের ছাদে কিন্তু ফুল গাছ নাই। এ কেমন মালিক, ফুল গাছ একটাও নেই? এটা কি আমার বাবা আসাদুজ্জামান নাকি? এটা আসাদুজ্জামানের ভাই, 2 ভাইয়ের মধ্যে তফাৎ দেখা এবার। দুজন মিলে এবার ছাদে এসেছে। রিমের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে এমন ছাদ দেখে। একটা গাছও নাই, শুধু দড়ি আর দড়ি, জামা কাপড় রোদে শুকানোর। রিম আর কি করবে? কিনারায় এসে নিচে তাকিয়ে দেখা শুরু করলো। স্পর্শ দূরে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিয়েছে,
তারপর লাইটার দিয়ে সেটা জ্বালালো সে। রিমঝিম পেছন ফিরে স্পর্শের দিকে তাকিয়ে যখন দেখলো সে সিগারেট খাচ্ছে, অমনি সে মুখটা আবার ফিরিয়ে নিয়েছে। রাত 10:45 বাজে এখন। হালকা পাতলা বাতাস লেগেই আছে আর অন্ধকার আকাশ, তারার মেলা সেখানে। রিম নিজের অবাধ্য চুলগুলোকে বারবার বাঁধছে আর ওই হালকা বাতাসে সেটা এলোমেলো হয়ে বাধ্য হয়ে অবাধ্য হচ্ছে। খোপার কাঠি নেই, তাই এমন হাল। স্পর্শ সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে পা দিয়ে মারাতে মারাতে আরেকটা ধরালো। রিমঝিম চুলগুলো হাত দিয়ে ধরে সরাতে সরাতে বিড়বিড় করে চুলকে বকছে। স্পর্শ লাইটার জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, ধরাচ্ছে না সিগারেটটা। রিমের চুলগুলির প্রতি বিরক্ত ভাবটা যেন খুব করে ডাকছে স্পর্শকে। সিগারেটটা না ধরিয়ে সে সোজা হেঁটে রিমের কাছাকাছি চলে আসলো। তারপর হঠাৎ হাতটা উঠিয়ে রিমের সব চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরলো। রিম চমকে পেছন ফিরতে চেয়েও পারল না, কারণ স্পর্শ খুব শক্ত করে ওর চুল ধরেছে, যাতে করে ও এখন মাথাটাও নাড়াতে পারছে না। স্পর্শ চুলগুলো ধরে অবাক চোখে রিমের পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ছাদের কোনায় থাকা দুটো হলুদ বাতির আলোয় মোটামুটি রিমের পিঠটা স্পষ্টই লাগছে। রিম মাথাটা একটু নাড়িয়ে বলল, চুল এমন ধরেছেন কেন? আমি কি বলেছি ধরতে? চুলকে বকছিলা যে, আবার গায়ে লাগছিল তো। আমার চুল আমি বকবো, আপনার তাতে কি? কথাটা শেষ হতেই রিমের শরীরের ভেতরটায় হালকা একটা কম্পন হলো, গায়ে কাটা দিল মনে হয়। কারণ ঠিক সেই মুহূর্তে স্পর্শ তার ঠোঁটজোড়া রিমের ওই পিঠে লাগিয়েছে। রিম ঢোক গেলে হাত দিয়ে নিজের চুল থেকে স্পর্শের হাত ছাড়ানোর চেষ্টা শুরু করে দিল। স্পর্শের হুঁশ আসতেই সে 2 কদম দূরে সরে গেল রিমের চুল ছেড়ে দিয়ে। রিম সাথে সাথে পেছন ফিরে চোখ অগ্নিবর্ণ করে হনহনিয়ে স্পর্শের সামনে এসে ওর 2 গালে 2টা চড় মেরে বলল, আপনার সাহস হলো কি করে এমনটা করার? আমি আজ এই মুহূর্তে চলে যাব। কথাটা বলে রিম আর থামলো না, চলে গেল ছাদ থেকে। স্পর্শ নিজের মাথার চুল টেনে নিজেকে অজস্র গালি দিয়ে রিমের পিছু পিছু ছুটল। রিমের মেজাজ এতটাই বিগড়ে আছে যে সে লিফটে না উঠে সিঁড়ি বেয়েই নিচে যাচ্ছে। রিম দাঁড়াও, সরি আর হবে না রিম। রিম দরজা পর্যন্ত এসে নিজের ওড়না বাঁধার চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে চলে গেল, সোজা নিজের রুমে। তারপর জামা কাপড় সব গোছানো শুরু করে দিল সে। এক হাত দিয়ে চোখ মুছতেছে আর আরেক হাত দিয়ে জামাগুলো নিয়ে ব্যাগে ভরছে সে। স্পর্শ রুমে ঢুকে বলল, রিম আমাদিকে তাকাও। আরে কান্না করছো কেন? রিম চুপচাপ জামাগুলো ব্যাগে ঢুকিয়ে এবার ব্যাগের চেন লাগাচ্ছে। স্পর্শ রিমঝিমের রুমের দরজাটা লাগিয়ে ফেলল। রিম ব্যাগটা হাতে নিয়ে নামিয়ে স্পর্শের দিকে তাকিয়ে বলল, আর কি করতে চান আপনি? দরজা লাগালেন কেন? স্পর্শ এগিয়ে আসছে। রিমের ভয় করছিল, কিন্তু পরে ভাবলো স্পর্শ আর কিছু করবে না ওর অমতে। স্পর্শ রিমের সামনে এসে নিচে হাঁটু গেড়ে বসে গেল, তারপর হাত জোর করে বলল, সরি, তোমার নেশা কাটাতে তখন সিগারেট ধরিয়েছিলাম, তারপরেও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। প্লিজ মাফ করে দাও, আর কখনো এরকমটা হবে না। নিজেকে কন্ট্রোল করবই করবো, আই প্রমিস। তাও এইভাবে একা চলে যাবো না। ঢাকা শহরকে এতটা ইজিলি নিও না। আমি তোমার কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না। রিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, স্পর্শর মুখের দিকে তাকাচ্ছে না একবারও। তাকালেই আরো বেশি কষ্ট পাবে। স্পর্শ উঠে দাঁড়িয়ে রিমের দিকে এক নজর তাকালো, তারপর সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেললো। এরপরে আর দুজনের কোনো কথা হয়নি। এমন সময়টা ডিনারের সময়। রিমঝিম 11টা পর্যন্ত নিজের রুমে চুপচাপ বসেছিল। ট্রলি ব্যাগটার দিকে চেয়ে ভাবলো, আজ কি বেশি হয়ে গেল? আমি লোকটাকে কষ্ট দিয়ে নিজেই পরে কষ্ট পাই কেন? তাহলে কেন কষ্ট দিই? ওনারও দোষ আছে। আমাকে ছুঁতে চাই কোন অধিকারে? না না, আমি তার প্রেমিক না, তার বউ না, বউ হতে চেয়েছি। তাহলে কেন আমাকে ছোঁয়? ওনার মা যে গর্ব করে বড় মুখ করে বলেছেন নেহার সাথে ওনার বিয়ে দেবেন, এটা মাথায় আসলেই আমার মন চায় ওনার থেকে 100 হাত দূরে থাকি। আমি জেনে শুনে নিজেকে এবং ওনাকে দুর্বল করতে পারি না। ওনার মা জীবনেও রাজি হবে না। রইল কথা ওনার মায়ের। আমার নিজের ভাই তো এক পায়ে খাড়া এই সম্পর্কের বিরুদ্ধে। তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ যখন নেই, তখন আমি ওনাকে কি করে আমার কাছে আসতে দেই? এটা হয় না। আমার উচিত ওনার থেকে দূরত্ব বজায় রাখা। ভাগ্যের পরিহাসে আজ আমি তার বাসায়
কোথাও যাওয়ার জায়গা নেই বলেই আমি এখানে আছি আপাতত, না হলে থাকতাম না, কখনোই না। তবে এটা নিশ্চিত আমি ওনার মায়ের কথার অমত করব না। ওনার মায়ের তার ছেলের প্রতি যথাযথ অধিকার আছে। এখন যখন আমি জানি রোকসানা বেগম কি চান, তখন আমি বাড়া ভাতে ছাই কেনই বা দিতে যাব? আমি আজ হ্যাঁ বলে দিলে স্পর্শ আজই আমাকে ঘরে বউ করে তুলে আনবে, আর সেটা আমি হতে দিতে পারি না। রিহাব ভাইয়া আর রোকসানা বেগম আমার গলা কেটে রেখে দেবে। প্রচুর ভেবেচিন্তে রিমঝিম উঠে এসে রান্নাঘরে গেল খাবার বাড়তে। প্লেটে খাবার নিয়ে স্পর্শের রুম পর্যন্ত এসে দরজায় দুবার টোকা দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খাবার খাবেন না? ওপাশ থেকে কোনো সাড়া আসেনি। রিমঝিম আবারও ডাকলো, তাও কোনো আওয়াজ না পেয়ে সে চলে গেল। খাবারগুলো আগের জায়গায় রেখে নিজে ফিরে গেল নিজের রুমে। সে নিজেও কিছুই খেলো না। এমন একটা সিচুয়েশনে কিছু খেতেও মন চাইবে না নিশ্চয়ই। ভোর হতেই রিমঝিম দৌড়ে রুম থেকে বের হলো নাস্তা বানাতে। আজব ব্যাপার হলো, স্পর্শের রুমের দরজা এখনো বন্ধ। রিমঝিম ভাজি চুলায় বসিয়ে রুটি বেলছে। বারবার চিন্তা হচ্ছে, লোকটা এখনো বের হয় না কেন? আমার সাথে রাগ করে নাকি আমি যে বললাম দূরে থাকতে? রিম রুটিগুলো ছেঁকে কাজ শেষ করে স্পর্শের রুমের দরজার কাছে এসে 2-3 বার নক করলো। সারা শব্দ আসছে না দেখে জোরে জোরে নক করা শুরু করলো সে। মিনিট 5 পর দরজা খুলল স্পর্শ। দরজা খুলে রিমের দিকে না তাকিয়ে সে আবার বিছানায় ফিরে কম্বল টেনে শুয়ে পড়ল। রিমঝিম ভেতরে ঢুকে বলল, অফিস যাবেন না? নাস্তা রেডি, উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসেন। স্পর্শ মৃদু গলায় বলল, খাবো না। কাল ডিনারও করেননি, আসুন বলছি। আচ্ছা সরি, আর বকবো না। আমার খিদে নেই। তাহলে আমিও খাবো না। আর আরেকদিকে ফিরে আছেন কেন? আমার দিকে তাকাতে কি সমস্যা আপনার? রিম আরেকটু এগিয়ে যেতেই পায়ের তলায় গুটি গুটি কি যেন লাগলো। সে তাকিয়ে দেখলো অনেকগুলো সিগারেটের শেষ অংশ পড়ে আছে। 19-20টার মতন হবে। এগুলো কাল খেয়েছি নাকি? স্পর্শ হালকা কেসে বলল, যাও, আমি খাবো না। আপনি এতগুলো সিগারেট খেয়েছেন? তোমার কি? যাও, মেজাজ খারাপ করবে না তো। মেজাজ খারাপ করলে পরে উল্টো পাল্টা কিছু করে ফেললে সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কি করবেন? মারবেন? মারেন। রিহাব ভাইয়ার হাতে মার খেয়েছি, এবার না হয় আপনার হাতে মার খাবো। তাও বলছি উঠে ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা দিচ্ছি। স্পর্শ উঠে বসে এক ধমক দিয়ে বলল, কথা কানে যায় না তোমার? রিম ভয় পেয়ে চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। স্পর্শর চোখ দুটো যেন চেরি ফলের মতন লাল হয়ে আছে, এতই লাল যে মানুষ দেখলে বলবে গাঞ্জা খেয়েছে। আসলে কিন্তু এতগুলো সিগারেট খাওয়ার ফল এটা, কিন্তু এত সিগারেট খেলে তো চোখ লাল হওয়ার কথা না। তাহলে কি হলো, যাও বলছি। স্পর্শ বিছানা ছেড়ে উঠে রিমের হাত ধরে টানতে টানতে রুমের বাহিরে বের করে দিয়ে দরজা লাগাতে যেতেই রিম হাত দিয়ে ফেললো আটকানোর জন্য। তখনই ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল সে। স্পর্শ দরজা খুলে রিমের হাত ধরে বলল, এটা কেন করলে? আই ওয়াজ আউট অফ ইওর মাইন্ড। খালি আপনার দেমাগ আছে, আমার নেই। হাত দিয়েছো কেন? উফ, তোমাকে নিয়ে আর পারবো না আমি। স্পর্শ রিমের হাত ধরে বেসিনের কাছে এনে পানি ঢালতে ঢালতে বলল, দরজা লাগাচ্ছিলাম তখনই তোমাকে কে বললো এমন বেকুবি কাজ করতে? দেখো হাতটা কিরকম দেবে গেছে। আপনি আমাকে বের করে দিয়ে দরজা লাগাতে গেছেন কেন? আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। সেসব বাদ, আপনার চোখ অমন লাল কেন আগে সেটা বলুন। এমনি 20টা সিগারেট খাওয়ার পরে লাল হয় জানতাম না। যাও এখন। নাস্তা করবেন না? স্পর্শ মুখের উপর দরজা লাগিয়ে ফেলল। রিমঝিম মুখটা ফ্যাকাশে করে নিজের রুমে চলে আসলো। ডিনার তিনি করেননি, আমিও করিনি। এখন নাস্তাও তিনি করবেন না, আমিও করতাম না। উফ, আরে আমার তো ক্ষুধা লেগেছে, নিজে না খেয়ে আমাকে কষ্ট দিচ্ছে। রিমঝিমের প্রতি মায়া হলো কিছুটা, কিন্তু তাও সে ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে। কাছে থাকলেই যত সমস্যা হয়, দূরে দূরে থাকলে আর সমস্যা হবে না। এদিকে 8টা বেজে গেছে। রিম আর খেয়ায় থাকে না। পরে খাবার প্লেট নিয়ে আবারও স্পর্শের রুমের কাছে এসে দরজা নকের উপর নক শুরু করে দিয়েছে। স্পর্শ কম্বলের ভেতর থেকে মাথা তুলে বলল, খাবো না। অফিসও যাবেন না নাকি? আজব তো, আজ এমন করছেন কেন?
আমার ঘাট হয়েছে আপনাকে কাছে আসতে মানা করে। আসুন, এসে আমাকে জড়িয়ে ধরে বসে থাকুন। তাও অফিসের খাওয়া দাওয়া বন্ধ করবেন না। আপনার ধারণা আছে আমি কাল রাত থেকে কিছু খাইনি? তুমি খেয়ে নাও, কিন্তু আমি খাবো না। রিমঝিম রেগে মেগে বলল, ফাইন, আমিও খাবো না, খালি পেটে চা খাবো বরং। তারপর কি হবে জানেন তো? না জানলে বলে দিচ্ছি, বমির উপর বমি হবে, বমির উপর বমি। কথাটা বলতে বলতে আমি ঘরে গিয়ে ঠাস ঠুস করে চাও বসিয়ে দিয়েছি। স্পর্শ ততক্ষণে উঠে পড়েছে। রিমঝিম চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, পানিতে বাবল আছে, মাঝখানে বাবল আসছে, চা পাতাও দিয়ে দিব। তারপর চা ঢেলে গপ গপ করে খেয়ে নিব। তারপর বমির উপর বমি, বমির উপর বমি। স্পর্শ দরজা খুলে সোজা রান্নাঘরের দিকে গিয়ে দেখলো রিম চা পাতার বয়াম নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এত সব শেখাই কে? হ্যাঁ, আপনার কি সমস্যা? খাওয়া দাওয়া কি দোষ করেছে? স্পর্শ একটু এগিয়ে এসে বলল, আমার বাসা, আমার কেনা চাল ডাল আটা আমার ইচ্ছা, আমি কখন খাবো আর কখন খাবো না। তুমি কি হও আমাকে জোর করার? তাহলে আমি যখন বললাম আমিও খাবো না, তখন আপনি কে হন আমাকে মানা করার? জোর করবেন আমায়? স্পর্শ রিমের দিকে এক নজর তাকালো অগ্নি দৃষ্টি দিয়ে। তারপর প্লেটে থাকা রুটি ছিঁড়ে সেটার ভিতর ডিম দিয়ে রিমকে দেয়ালের সাথে চেপে ধরে ওর মুখে ঢুকাতে ঢুকাতে বলল, দরকার হলে তাই করব। রিম কিছু বলতেও পারছে না। শেষে চিবাতে চিবাতে বলল, আপনাকেও খেতে হবে। আমি তোমাকে জোর করার শক্তি ক্ষমতা দূরিয়ে রাখি, কিন্তু তুমি রাখো না। রিম প্লেট থেকে রুটির এক টুকরো নিতে যেতেই স্পর্শ নিজের রুমে চলে গেল। আবার রিমও পিছু পিছু এসে ওর সাথে ওর রুমে ঢুকে গিয়ে বলল, হ্যাঁ করুন। না করব না। করুন বলছি। না। রিম স্পর্শর দুই পায়ে ভর করে উঠে দাঁড়ালো। তারপর স্পর্শর গায়ের টি শার্টটা খামচে ধরে পা উঁচু করলো সে। স্পর্শ রীতিমতো শকড। রিম শার্টটা চেপে ধরে এক টান দিয়ে বলল, নিচু হন, আমি তো তাও নাগাল পাচ্ছি না। স্পর্শ ব্রু কুচকে রিমকে ঘুরিয়ে বিছানায় ফেললো। তারপর বলল, বাচ্চামা করবো না, যাও, আমার খিদে নেই। যাবো না, এই আমি বসলাম। এরকম ঘরমি কেন করো তুমি? আমার থেকে বকা খেতে ভালো লাগবে তোমার? হ্যাঁ লাগবে, চুপচাপ খেয়ে নিন, না হলে আমি দুপুরে খাবো না। আপনি দেয়ালের সাথে চেপে ধরলেও না। স্পর্শ মাথার চুলগুলো টেনে নিজেকে কন্ট্রোল করে রিমের হাত থেকে রুটির টুকরাটা নিয়ে মুখে পুরে বলল, হ্যাপি? পুরোটা খেতে আসুন, তাহলে হ্যাপি হব। স্পর্শ বিরক্ত নিয়ে ফ্রেশ হতে চলে গেল। সেটা দেখে খুশিতে রান্নাঘরে যাওয়ার জন্য রিম হাঁটতে গিয়ে নিজেই নিজের পায়ে পাড়া দিয়ে দুম করে নিচে পড়ে গিয়ে বলল, এত ভারী আমি? আর আমি কিনা এই লোকটার পায়ে ভর দিয়ে 32 সেকেন্ড ছিলাম। কিছু বললো না তাও। ইস রে, বেচারার পা মনে হয় ইস্ত্রি করা হয়ে গেছে। ধুর। রিমঝিম রান্নাঘরে এসে চায়ের পাতিলে চা দিয়ে প্লেট হাতে নিয়ে আবার স্পর্শ রুমে এসে হাজির। স্পর্শ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখলো রিম ভাজি থেকে আলু বেছে বেছে খাচ্ছে আর পা দুলাচ্ছে সোফায় বসে। কি কি বললেন? পুরোটা খাবেন? কখন বললাম? ঢং করতে হবে না, বসুন, খাইয়ে দিচ্ছি। গায়ে তো জ্বর এসছে, আমি তো মাত্র বুঝলাম, না হলে তো বোঝাই যেত না আপনার গায়ে এত জ্বর। তাই তো বলি, চোখ এমন চেরি ফলের মতন হয়ে আছে কেন? আমার জ্বরকে আমি পাতা দিই না, এই এমনি এমনি চলে যাবে। সেটা আমি দেখে নেব। আপনি এখন আমার পাশে এসে বসুন, প্রতি মিনিটে একবার করে হাঁ করবেন, আমি খাইয়ে দিব, ঠিক আছে? পুরো 2টো রুটি শেষ করবেন, তারপর প্যারাসিটামল খেয়ে চা খাবেন, তারপর ঘুমোবেন। আমি তোমার কথা কেন শুনবো? দূরে থাকো আমার থেকে। তুমি কাছে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার দিকে না তাকালেই হয়। এত কথা বলেন কেন আপনি? আজব। স্পর্শ রিমের থেকে প্লেট কেড়ে নিয়ে বলল, যাও, এখন এখান থেকে যাও, আমি খেয়ে নেবো। আমি নিজের চোখে দেখব আপনি খাচ্ছেন কিনা। স্পর্শ রিমের হাত ধরে রুম থেকে বের করে দিয়ে বলল, বাইরে দাঁড়িয়ে দেখো, তো আমার কাছাকাছি আসবে না। রিম ব্রু কুচকে রান্নাঘরের দিকে চলে গেল রাগ করে। স্পর্শ পকেট থেকে ফোন বের করে তার বসকে কল করে জানালো তার শরীর অনেক খারাপ, সে আসতে পারবে না। তারপর রুটির একটা অর্ধেক খেয়ে বালিশের তলা থেকে প্যারাসিটামলের পাতাটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না। রিম দরজার কাছে দাঁড়িয়ে বলল, আমার কাছে ওটা সেটা না দেখলে হয়তো জানতামই না আপনার যে অসুখ। জেনেও কোনো গোষ্ঠী উদ্ধার হবে না। দাও পাতা। নিন। নাও এখন।
না গেলে কি করবেন? ধাক্কা মেরে বের করে দেবেন? দরকার হলে সেটাই করব।